ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। সো অলরেডি আমি ক্লাসটা শুরু করেছিলাম, কিন্তু কারেন্ট বিভ্রাটজনিত কারণে হচ্ছে আসলে আবারও ক্লাসটাতে ইন্টারাপশন হয়েছে এবং আমাকে আবার শুরু করা লাগছে। সো যেহেতু আমাদের এই ক্লাসগুলো আবার রেকর্ডেও যাবে, সো দুইটা এই ছোট একটা পার্ট জোড়া দেওয়াটা অনেক মুশকিল হয়ে যাবে। সো এই জন্য হচ্ছে আমরা আবার ক্লাসটা প্রথম থেকে শুরু করব। সো ক্লাসে আমি এতটুকু যা পড়াইছি আমি আবার একটু রিপিট করব 5 মিনিটসের মধ্যে। সো একটু কষ্ট করে ধৈর্য সহকারে আমরা আবার সেই জিনিসগুলো রিপিট শুনবো আর কি। ওকে, সো শুরু করা যাক। সো ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে গত ক্লাসে আমরা ভাইরাসের আকার নিয়ে একটু বিভ্রাটগত ঝামেলায় পড়ছিলাম, যে 8 থেকে 300 ন্যানোমিটার বলছিলাম, বাট সেটা আসলে ভাইরাসের আকার ছিল না ভাইয়া, সেটা ছিল আসলে ভাইরাসের ব্যাস। সো ভাইরাসের ব্যাস এবং ভাইরাসের আকার সেম জিনিস না। আকার এখনও আগেরটাই আছে, বইয়ে যেটা দেওয়া। ভাইরাসের আকার হচ্ছে 12 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত হইতে পারে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে ঠিক। সো 12 থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে ভাইরাসের ব্যাস হবে, সরি ভাইরাসের আকার হবে। বুঝা গেছে? ভাইরাসের যে গড় ব্যাস সেই তথ্যটা পরীক্ষায় এমসিকিউতে তেমন একটা লাগে না। সো আমরা শুধুমাত্র ভাইরাসের আকারটাই মনে রাখবো, 12 থেকে 300 ন্যানোমিটার। বুঝা গেছে? ওকে, সো গত ক্লাসের তথ্যগুলো যদি তোমার মনে থাকে তাহলে 3টা প্রশ্ন তোমাদের জন্য রেখে গেলাম। সো একটু প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবা। প্রথমত হচ্ছে ভাইরাস সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস সেটা কোনটা ছিল, এবং ভাইরাসের আবিষ্কারক কে ছিল, এবং ভাইরোলজির জনক কে। এই 3টা প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশনে দিয়ে যাওয়ার চেষ্টা করবা। ওকে, সো আমি ততক্ষণে হচ্ছে একটু সামনে আগায় যাই। এগুলো আমরা মোটামুটি সবই দেখে গেছিলাম। সো এই যে আমরা যেখানে লাস্ট শেষ করছিলাম সাব ভাইরাল সত্তাতে, আমরা হচ্ছে লাস্ট টপিকটা আমরা শেষ করছিলাম। সো আমরা একটু সাব ভাইরাল সত্তা নিয়ে কথা বলবো। ওকে, সাব ভাইরাল সত্তা নিয়ে আমরা কথা বলবো। সাব ভাইরাল সত্তা। তো সাব ভাইরাল সত্তাতে আমরা ভিরোয়েট নিয়ে আলোচনা করেছিলাম, আমরা প্রিয়ন নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু যেটা নিয়ে আলোচনা করা হয়নি স্যাটেলাইট। স্যাটেলাইট তোমাদের পরীক্ষার জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় বলে আমি আলোচনা করিনি, বাট আজকে একটু আবারও করে দিচ্ছি অল্প একটু করে। কারণ হচ্ছে তোমার যেহেতু বইয়ে আছে তোমার পড়তে হবে, সো তুমি বুঝতে যাতে অসুবিধা না হয় এই জন্য হচ্ছে একটু পড়ায় দেওয়া। আসো, স্যাটেলাইট কি ভাইয়া? দেখতে পাচ্ছ স্যাটেলাইট বলছে কি, কেবলমাত্র নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত এমন একটা সত্তা যা পোষক কোষের মধ্যে থেকে অন্য একটা ভাইরাসের সহায়তা প্রতিলিপি সৃষ্টি করতে সক্ষম। তারপরে বলছে যে একটা প্রোটিন আবরণ দ্বারা যদি স্যাটেলাইট আবদ্ধ হয় তখন তাকে স্যাটেলাইট ভাইরাস বলে। কথাগুলো প্রথম শুনে অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে, একদমই কমপ্লিকেটেড না, একদম ইজিভাবে চিন্তা করবা যে স্যাটেলাইট হচ্ছে একটা সাব ভাইরাল এজেন্ট, সে একটা ইনকমপ্লিট ভাইরাস। আমরা ইনকমপ্লিট ভাইরাসগুলোকে আমরা বলি কি সাব ভাইরাল এজেন্ট, ঠিক আছে। তারা ভাইরাস না, একটু ভাইরাসের নিচু স্তরে আছে, তো তারা হচ্ছে একটু ইনকমপ্লিট ভাইরাস। সো কেন স্যাটেলাইট ইনকমপ্লিট তুমি বুঝতে পারছো, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আছে, তার মধ্যে প্রোটিনটা নাই। সো এই জন্য সে কিন্তু সাব ভাইরাল সত্তা স্যাটেলাইট। তো এমন একটা ভাইরাস, তার একটা স্পেশালিটি কি, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড দিয়ে হইলে কি হবে না, তার স্পেশালিটি হচ্ছে এই জায়গায় এই ভাইরাসটা একা একা কিছু করতে পারে না, অন্য একটা ভাইরাসের সহায়তা তার লাগে, অন্য একটা ভাইরাসের সহায়তা তার লাগে। সেই টু সে তোমার এখানে একটা পোষক কোষ আছে, এই পোষক কোষের ভিতরে একটা V1 ভাইরাস এন্টার করলো। এখন এই ভাইরাসটা একা একা
এই পোষক কোষের মধ্যে রোগ তৈরি করতে পারে না, তার একটা V2 ভাইরাসের প্রয়োজন হইল যাতে এই V1 ভাইরাসটা রোগ তৈরি করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এই V1টাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাবভাইরাল এজেন্ট স্যাটেলাইট। বুঝা গেল? এখন এটা কিন্তু এখনো কমপ্লিট ভাইরাস হইতে পারে নাই। কমপ্লিট ভাইরাস হওয়ার জন্য তার প্রয়োজন একটা মাত্র জিনিস, সেটা হচ্ছে প্রোটিন আবরণ। তাহলে যদি একটা প্রোটিন আবরণ স্যাটেলাইটের সাথে যুক্ত হয়ে যায়, এই যে একটা প্রোটিন আবরণ, এই একটা স্যাটেলাইট যদি যুক্ত হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো স্যাটেলাইট ভাইরাস। ক্লিয়ার? সো এটাই হচ্ছে মোটামুটি স্যাটেলাইট এবং স্যাটেলাইট ভাইরাসের কনসেপ্ট, যেটা আমি কারেন্ট চলে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করছিলাম। সো জাস্ট এখন আবার একটু এক্সপ্লেন করে দিলাম। আচ্ছা, আজকে আমাদের নেটের এত ঝামেলা করতেছে, এটা আসলে আমি নিজেই লজ্জিত বলে মনে হইতেছে আমার নিজের কাছে। তো যাই হোক, এতক্ষণে আমি প্রায় অনেকগুলো কথা বলে ফেলছি, অনেকগুলো কথা লিখাই ফেলছি। সো এগুলো আমাকে আবার রিভিউ করতে হবে আর কি, আসলে কষ্টটা আমারই। দেখো, তো এইখানে যা যা তথ্য পড়তে হবে এগুলো হচ্ছে আমি এখানে দাগাই দিছিলাম। এইখানে আমি সব দাগাই দিছিলাম। তো যা যা তথ্য পড়তে হবে এটা আমি সব সুন্দর করে এখানে নোট করে দিচ্ছি। এই যে তোমার টিএমবি থেকে যা যা করে লিখতে হবে সুন্দর করে নোট করে দিচ্ছি, এবং খাতায় কিভাবে প্রেজেন্ট করতে হবে সেই তথ্যগুলোও বলে দিছি। যে দেখো, তুমি সুন্দর মতো যে কোনো ভাইরাস আসলে একটা কেন্দ্রীয় অংশ দিবা, একটা প্রান্তীয় অংশ দিবা। বুঝে আসছে? এরপরে তুমি বলবা কেন্দ্রীয় অংশ হাইলাইট করে লিখলা হেডিং, এই হেডিংয়ের আন্ডারে এবার তুমি কথাগুলো লেখো। আমি এখানে অ্যারো দিয়ে লিখছি, তোমরা অ্যারো দিয়ে লিখবা না কখনোই, তাই না? তোমরা লিখবা সুন্দর করে বাক্য আকারে। সো আমি বললাম কেন্দ্র অংশে কি থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকবে। এরপরে তুমি বলো নিউক্লিক অ্যাসিড কি থাকবে, এটা আরএনএ ভাইরাস, তাহলে এটা আরএনএ থাকবে। আরো সুন্দর করে বলে একসূত্রক আরএনএ থাকবে। এবার তুমি বলো আরএনএর মধ্যে কয়টা নিউক্লিওটাইড থাকবে, কয়টা ভাইয়া? 6500 বা 6500টা। সো এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এই জন্য এটাই মনে রাখো, আর তথ্য দরকার নাই। কেন্দ্রীয় অংশ বা এই জায়গায় নিউক্লিক অ্যাসিডে আর কোনো তথ্যর কোনো প্রয়োজন নাই। এরপরে আসো প্রান্তীয় অংশ। প্রান্তীয় অংশ থাকবে তোমার প্রোটিন আবরণ। প্রান্তীয় অংশে কি থাকবে ভাইয়া? তোমার প্রোটিন আবরণ। তো প্রোটিন আবরণকে কি বলে? ক্যাপসিড বলে। আবার আমরা জানি একটা ক্যাপসিডকে ভাঙলে যে উপ একক পাই সেটাকে কি বলবো? ক্যাপসোমিয়ার। এখন ক্যাপসোমিয়ার কয়টা থাকে? পরীক্ষায় আসে 2130টা, অর্থাৎ 2130 থেকে 2200টা। আবার এক একটা ক্যাপসোমিয়ারকে যদি আমি আবার ভাঙতাম তাহলে কি পাইতাম? অ্যামিনো অ্যাসিড পাইতাম, তাই না? সো আমরা জানি প্রোটিনের একদম সবচেয়ে স্মলেস্ট ইউনিট হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিড যদি পাইতাম তাহলে 158টা অ্যামিনো অ্যাসিড করে পাইতাম। কোথায়? প্রতিটা ক্যাপসোমিয়ারের ভিতরে, প্রতিটা ক্যাপসোমিয়ারের ভিতরে। সো এইভাবে যদি তুমি সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে লেখো, দেখো এগুলো কিন্তু আমি অ্যারো দিয়ে লিখছি, তোমরা কিন্তু জাস্ট অ্যারো দিয়ে লিখবা না, এটা জাস্ট শর্ট একটা সামারি তোমরা বইয়ের মধ্যে তুলে নাও। এইভাবে করে পড়লে তোমার সব কিছু একদম মনের ভিতর গেঁথে যাবে, বিশ্বাস করো। এভাবে পড়লে তোমার সব ইম্পর্টেন্ট জিনিস মনের ভিতর গেঁথে যাবে। আবার কেন্দ্রীয় অংশ থেকে প্রান্তীয় অংশের ওয়েট হচ্ছে অনেক বেশি, অর্থাৎ 95% হচ্ছে এই প্রোটিনের ওজন। ওজনটা হচ্ছে তোমার 95% ওয়েটটাই হচ্ছে কি প্রোটিনের। বিশ্বাস যদি না হয় ছবির দিকে তাকাও, এই ছবিটার দিকে তাকাও, এই ছবি তোমার কাছে কথা বলবে। দেখো এত বড় একটা অংশ পুরাটাই হচ্ছে কি ভাইয়া? পুরাটাই হচ্ছে ক্যাপসিড। এখানের মধ্যে যে আঙ্গুরের মতো থোকা থোকা অংশগুলা, এগুলো হচ্ছে এক একটা কি ভাইয়া? ক্যাপসোমিয়ার। ছবিটা কিন্তু খুব কঠিন না। এবার এখান থেকে এক সূত্রক আরএনএ বের করে দাও। এই এক সূত্রক আরএনএ, এটার মধ্যে কয়টা নিউক্লিওটাইড? 6500 নিউক্লিওটাইড। 100 বার মুখস্থ করো, 6500 বা 6500টা নিউক্লিওটাইড। এখানে ক্যাপসোমিয়ার কত? 2130 থেকে 2200টা, তাই না? আবার এটার মধ্যে 158টা করে করে অ্যামিনো অ্যাসিড প্রতিটা ক্যাপসোমিয়ারের ভিতরে, প্রতিটা এক একটা ক্যাপসোমিয়ারের ভিতরে, এই এক একটা ক্যাপসোমিয়ারের ভিতরে। ক্লিয়ার? তারপরে এইটার ওজনই প্রায় 95%। অনলি 5% ওয়েট হচ্ছে এই আরএনএ সূত্রকের। দেখো ঠিক আছে, আমি দাগাই দিলাম, তোমরা একটু তুলে নাও। আমি এগুলো দাগাই দিছিলাম, বাট ক্যামেরায় রেকর্ড হয় নাই ইন দ্যাট টাইম,
নেটের সমস্যার কারণে। আমি 1 মিনিটের একটা ব্রেক নিলাম, দেখি তোমরা তুলো ততক্ষণে। আসলে আমি নিজেই হতাশ হয়ে গেছি, এত কথা বলে ফেলার পরে আসলে ক্যামেরায় রেকর্ড হয় না আসলে। হ্যালো, একটু ভয়েসটা চেক দিচ্ছি। ভয়েসটা একটু আগে ভেঙে ভেঙে আসতেছিল কেন জানি। হ্যালো, একটু ভয়েসটা চেক দিচ্ছি। ভয়েসটা একটু আগে ভেঙে ভেঙে আসতেছিল কেন জানি। হ্যাঁ, এখন ওকে আছে আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, দেখো, যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে ব্যাকটেরিওফাজ বলে। এটা আমি গত ক্লাসে পড়াইছি। ফাজ মানে মনে রাখবা এখানে ব্যাকটেরিয়া বা বিষ বোঝাচ্ছে, মানে ফাজ শব্দের অর্থ হচ্ছে বিষ, কিন্তু এখানে বিষ বলতে এখানে আসলে ভাইরাসটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, বিষ বলতে এখানে ভাইরাসটাকে বোঝানো হচ্ছে। আর যেহেতু ব্যাকটেরিয়ার উপরে অ্যাটাক করে, সো এই জন্য হচ্ছে ব্যাকটেরিওফাজ বলতেছে। আচ্ছা, সো আমরা টি2 ব্যাকটেরিওফাজ নিয়ে একটু আলোচনা করব। সবাই একটু মনোযোগ দাও যারা লাইভে আসো। আজকের ক্লাসের এমন একটা অবস্থা, লাইভে যে সবাইকে থাকতে বলবো এমনও আসলে কিছু বলার নাই, কারণ কারেন্ট ডিস্টার্ব করছে, নেট ডিস্টার্ব করছে, ক্লাসের প্রতি মনোযোগ কমে যাওয়াটাই স্বাভাবিক। ইভেন আমার নিজেরও খুব বিরক্ত লাগতেছে আসলে, বাট তাও কিছু করার নাই, যেহেতু আমরা এক ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা আছি। আমরা আজকে অ্যাটলিস্ট ভাইরাসটা শেষ করে দেবো ভাইরাস, আর সামনে না গেলেও ভাইরাসটা আজকে শেষ করতেই হবে। ঠিক আছে, কিছু করার নাই, শেষ করতেই হবে। সো আসো, এই টি2 ব্যাকটেরিয়াটা টি2 ব্যাকটেরিওফাজ, এটা তোমাদের সৃজনশীলের জন্য বহুত ইম্পর্টেন্ট। সো এটাকেও তোমরা সেম ভাবেই লিখবা। আগে ছবিটা শিখো, ছবিটা খুব কঠিন না। এরকম করে সুন্দর মতো একটা ষড়ভুজ আঁকো। এবার এখান থেকে সবগুলো নিচে নামাই দাও, তারপর এভাবে 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 শেষ। তারপর এখান থেকে এটা তো গেল মাথা, মাথা থেকে লেজ নামাই দাও, নামাই শেষ করো। যেভাবে আঁকতেছি সেভাবে আঁকো। ঠিক আছে, সবাই আঁকো। দেন হচ্ছে এখান থেকে একটা বেস প্লেট নামো, বেস প্লেট। এই বেস প্লেট থেকে তিনটা বড় বড় কাটা বের করো, তিনটা বড় বড় কাটা বের করো। এরপর এখান থেকে ছোট কাটা বের করো,
তিনটা তিনটা 6টা ছোট কাটা বের করো, ঠিক আছে। এবং এখানে একটা সুন্দর, সে একটু হ্যান্ডসাম তো, সেখানে একটা শার্টের কলার বের করে দাও, ঠিক আছে। সো এটা হচ্ছে বাহিরের দিক থেকে। আর ভিতরের লম্বচ্ছেদ যদি দেখতে চাও তাহলে এখানে জাস্ট ডাবল 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 করে মার্ক করবা, এভাবে 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 এভাবে, তারপর আবার ডাবল মার্ক করো, এভাবে 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 করে ভিতরেরটা নিচে নামাই দাও, এন্ড বাইরেরটা বাইরের দিকে রাখো। হ্যাঁ, বাইরেরটা বাইরের দিকে রাখো, ভিতরেরটা নামাই দাও, বাইরেরটা বাইরের দিকে রাখো, এদিকে কলার দিয়ে দাও, এদিকে কলার দিয়ে দাও। দেন হচ্ছে যেরকম আঁকছো এক্স্যাক্টলি সেরকম রাখো, আবার এরকম, ঠিক আছে। আমি জাস্ট রাফ আঁকলাম। আমাদের T2 ব্যাকটেরিয়াটা আঁকাটা শিখাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সৃজনশীলে আসলে সবার আগে তোমাকে ছবি দিতে হবে ভাইয়া। কারণ তুমি ব্যাখ্যা আমি লিখতে পারবা, আমি জানি, বিশ্বাস করি তোমার উপর যে ব্যাখ্যা তুমি লিখতে পারবা, এটা কোনো সমস্যা হবে না। কারণ যে কোনো ব্যাকটেরিয়া যে কোনো ভাইরাসের ব্যাখ্যা লিখতে গেলে তুমি সুন্দর মতে 2টা ব্রড হেডিংয়ে ভাগ করবা, কিন্তু এখানের হেডিংটা একটু অন্যরকম হবে। T2 ব্যাকটেরিয়া একটা নির্দিষ্ট আকারের ব্যাকটেরিয়া। আমরা যদি দেখি এই ব্যাকটেরিয়াটা কি ধরনের ব্যাকটেরিয়া, আমরা জানি টি সিরিজের ব্যাকটেরিয়াগুলো হয় ব্যাঙ্গাচি আকার। তো তাইলে তুমি লিখে দিতে পারো এটা ব্যাঙ্গাচি আকার। তো ব্যাঙ্গাচি আকারের মধ্যে তুমি এইভাবে চিন্তা করো, ব্যাঙের একটা মাথা থাকবে, একটা লেজ থাকবে, এইভাবে করে চিন্তা করো। তাহলে এখানে একটা বড় 2টা অংশ থাকবে, একটা হচ্ছে মাথার অংশ থাকবে, এটা হচ্ছে মাথা, এবং একটা পুরো নিচে যা কিছু আছে এটা হবে লেজ, একটা লেজ অংশ। তাহলে T2 ব্যাকটেরিয়া ফাজকে আমরা 2টা বড় অংশে ভাগ করব, ঠিক আছে। একটা হচ্ছে মাথা এবং লেজ, এই 2টা হেডিং এর আন্ডারে হচ্ছে আমরা কথাবার্তা বলবো, ওকে। আচ্ছা, মাথাটার দিকে একটু তাকাও ভাই, মাথাটা বিশাল একটা মাথা, দেখো বিশাল একটা মাথা, বিশাল একটা মাথা। এটা লেজ কিন্তু অনেক চিকন, মাথাটা বিশাল, অর্থাৎ মাথাটা হচ্ছে বিশাল বলতে স্ফীত, ফুলা একটা স্ফীত একটা মাথা। এবং খেয়াল করলে দেখবা এটা ষড়ভুজ আকার প্রিজমের মতো, ষড়ভুজ আকার প্রিজমের নেই। তাহলে কেন আমি আগে ছবি শিখাইছি, কারণ ছবি কথা বলে, ছবি কথা বলে। তুমি ছবির দিকে তাকাবা, মাথা আমাকে কি ইনফরমেশন দিচ্ছে, মাথা অনেক বড়, মাথায় স্ফীত, মাথার উপরের দিকে তাকাও ষড়ভুজাকার প্রিজমের মতো, ঠিক আছে। চলে গেল। দৈর্ঘ্য প্রস্থ মুখস্থ করে নিবা একটু নিজ দায়িত্বে, এটা আমার কিছু বলার নাই। এখন এই মাথার ভিতরে তোমার কি থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকবে। সন্দেহ আছে? নাই, ছবিতে স্পেশালি দেখতেছো। এখন T2 ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া? ডিএনএ ভাইরাস। সরি ব্যাকটেরিয়া না, T2 ব্যাকটেরিওফাজ, বারবার ব্যাকটেরিয়া বলতেছি। T2 ব্যাকটেরিওফাজ বা T2 ভাইরাস, এটা কি ধরনের ভাইরাস? ডিএনএ ভাইরাস। তার মানে এখানে কি থাকবে, দ্বিসূত্রক ডিএনএ থাকবে। দ্বিসূত্রক ডিএনএ থাকবে কোথায়? এই স্ফীত অংশের ভিতরে, মাথার এই স্ফীত অংশের ভিতরে কি থাকবে? দ্বিসূত্রক ডিএনএ থাকবে। এখানে কয়টা নিউক্লিওটাইড থাকবে? দেখো এখানে কিন্তু এটা ডিএনএ দ্বিসূত্রক, এবং এটা ভালো বেশ বড় একটা ব্যাকটেরিয়া। এখানে 6500 থাকবে না, এখানেও 6 ফিগার, কিন্তু অনেক 60,000 নিউক্লিওটাইড, ঠিক আছে। 60,000 জোড়া, 60,000 বললে হবে না, 60,000 জোড়া নিউক্লিওটাইড। 60,000 জোড়া মানে 1,20,000 নিউক্লিওটাইড, 60,000 জোড়া নিউক্লিওটাইড। বুঝা গেছে? ডিএনএ এর দৈর্ঘ্য চাইলে পড়তে পারো, বাট এত ইম্পর্টেন্ট না। ক্যাপসোমিয়ারের সংখ্যাটা চাইলে পড়তে পারো, যেহেতু আগেও পড়ছো, কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে জিন কয়টা থাকে, 150টা জিন থাকে। রিমেম্বার আগে পড়ছো অ্যামিনো অ্যাসিড কয়টা থাকে, 158টা। এটারই কাছের একটা সংখ্যা 150, সেটা হচ্ছে এখানে জিনের সংখ্যা। তাহলে এই ডিএনএ তে তাইলে জিন থাকে 150টা। কয়টা থাকে ভাইয়া? 150টা, ওকে। 150টা জিন থাকে কোথায়? ডিএনএ এর মধ্যে। আচ্ছা, তুমি একটু চিন্তা করে দেখো, এটা মোট ওজনের প্রায় 50%। আগের বার আরএনএ এর এক সূত্রকটা ছিল খুবই অল্প একটা ওয়েট, 5% ওয়েট বিয়ার করতো। বাট এবার দেখো মাথাটা বিশাল বড়, যার কারণে এটা মোট ওজনের প্রায় 50% ওয়েট তার উপর থাকবে। সে যতই ফাঁপা হোক, খেয়াল করো এটার ভিতর অনেক ফাঁকা স্পেস, এটার মধ্যে অনেক ফাঁপা, এই জন্য মাথাটাকে অনেক জায়গায় বলছে ফাঁপা একটা স্ট্রাকচারও অনেক জায়গায় বলছে, কারণ মাথার বেশিরভাগ জায়গা থাকে ফাঁকা। বাট স্টিল এটা যেহেতু এত বড়, এটা 50% ওয়েট বিয়ার করতেছে পুরা মাথার। এরপরে আসো লেজ, তারপরে বলবা মাথার পিছনে বা মাথার নিচে সরু অংশ পুরোটির নাম হচ্ছে লেজ। এখন লেজে তুমি দৈর্ঘ্য প্রস্থ নিজ দায়িত্বে পড়বা, এটা আমার কোনো কথা নাই। কিন্তু এখানে খেয়াল করে দেখো,
লেজে একটা স্পেশাল ক্যারেক্টার আছে, লেজের মাঝ বরাবর বা লেজের উপরের অংশে, লেজের প্রায় মানে মধ্যভাগের কিছুটা উপরের অংশে একটা কলার বিদ্যমান, লেজের একেবারে শেষ অংশে একটা বেস প্লেট বিদ্যমান, এই বেস প্লেট থেকে 3টা স্পাইক বের হয়, আবার 3 জোড়া স্পাইকলেট বা স্পর্শক তন্তু বের হয়, স্পাইকলেট অথবা স্পর্শক তন্তু বের হয়। এই কথাটাই দেখো, তাহলে লেজের প্রধান অংশ, আচ্ছা কি বলছে, সরু অংশটার নাম হচ্ছে লেজ। লেজ হচ্ছে বেসিক্যালি ফাঁপা একটা নলের মতো, এখানে কোনো ডিএনএ থাকবে না, তুমি নিজেই দেখতেছো ডিএনএ কোনো কন্টিনিউশন এখানে নাই, এটা একটু বলে দিলা। তারপরে দেখো এই যে এই কথাটাই লিখতে হবে অবশ্যই অবশ্যই, নিচের দিকে একটা বেস প্লেট, কয়টা, একটা বেস প্লেট থাকে, সেখান থেকে কাটার মতো কয়টা স্পাইক মানে হচ্ছে 3টা বলবা, 3টা স্পাইক এবং 3 জোড়া স্পর্শক তন্তু বা স্পাইকলেট, 6টা স্পর্শক তন্তু থাকে। তাহলে ইজি করে বলবা 3টা স্পাইক 3 জোড়া স্পাইকলেট, 3টা স্পাইক 3 জোড়া স্পাইকলেট, সবাই মুখস্থ করে ফেলো, 3টা স্পাইক 3 জোড়া স্পাইকলেট বা স্পর্শক তন্তু থাকে। এরপর আমি তোমাদেরকে বলছিলাম এই লেজের মধ্যে একটা এনজাইম থাকে, যেটা নতুন এডিশনে বইয়ে আসছে, আমরা গত ক্লাসে পড়াইছিলাম লাইসোজাইম এনজাইম। এই লাইসোজাইম এনজাইমটা কোথায় থাকে ভাইয়া? এটা লেজের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, বুঝা গেল? এখানে যা কিছু দেখতে পাচ্ছ সবকিছু হচ্ছে প্রোটিন নির্মিত, অর্থাৎ আমরা তো জানি ভাইরাসের প্রোটিন আর ডিএনএ, অর্থাৎ প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড ছাড়া কিছুই থাকবে না। যেহেতু ডিএনএ পার্টটা মাথার মধ্যে ছিল, লেজে কোনো নিউক্লিক অ্যাসিডের পার্ট নাই, তার মানে এখানে লেজের যতটুকু অংশ আছে সকল কিছু, লেজ, কলার, বেস প্লেট, স্পাইকলেট যা কিছু আছে সব হবে প্রোটিন নির্মিত। তাহলে এখানে কি কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। এবার একটু সুন্দর মতো করে যদি আমি তোমাদেরকে একটু নোট করাই দিই, হালকার উপর ঝাপসা নোট করাই দিই, তো আসো এখানে আমরা আবার লিখি, টিএমবি কে ভাগ করবা কোন অংশে, সরি টিএমবি না, এখন হচ্ছে টি2 ব্যাকটেরিওফাজ নিয়ে কথাবার্তা। দেখো খুব সুন্দর করে আমরা একটু মনের মাধুরী বিষয়ে আসো, যে কথাগুলো আমাদের পরীক্ষার হলে লিখতে হবে শুধুমাত্র সেই কথাগুলো একটু হাইলাইট করে আমরা লিখি। আমরা ব্যাকটেরিওফাজকে 2টা অংশে ভাগ করব, বুঝা গেছে? একটা হচ্ছে মাথা অংশ, একটা হচ্ছে লেজ অংশ। খেয়াল করলেই দেখবা মাথাটা ভালোই বড় ছিল, এটা প্রায় 50% ওজনের, তাহলে এটা হবে বাকি 50% ওজন। তাহলে এই কথাটা শুরুতেই একটু লিখে ফেললাম, নাইলে ভুলে যাব আমরা। এই কথাটা লিখে ফেললাম, কোনো সমস্যা আছে? ভেজাল নাই। মাথা অংশটা কিরকম, আমরা মাথা নিয়ে একটু গবেষণা যদি করতে চাই, তার আগে মাথার ছবিটা একটু আঁকা ফেলি আমরা। এখানে আমি খুব সুন্দর ছবি আঁকতেছি না, ধরে নাও হচ্ছে এরকম করে একটা রাফ ছবি আঁকলাম দ্রুততার সাথে, সরি টু সে। তারপর এখান থেকে নিচ দিকে একটা চলে গেলাম, এখানে বেস প্লেট আঁকলাম, 3টা স্পাইক আঁকলাম, ঠিক আছে? খুব বাজে আঁকছে ছবিটা আমি জানি, তারপরে আমি জানি এটার মধ্যে ডিএনএ দেখানো উচিত না, যেহেতু প্রস্থচ্ছেদের ছবি না এটা, বাট একটু দেখাচ্ছি ডিএনএ এটার মধ্যে, দ্বিসূত্রক ডিএনএ। আচ্ছা দ্বিসূত্রক ডিএনএ দেখাইতে হলে একটু সুন্দর করে আঁকি না ডিএনএটা, এরকম দেখাইলাম, এরকম দেখাইলাম, দ্বিসূত্রক ডিএনএ। তো এখন আসো মাথাটা সম্পর্কে তোমার কি কি তথ্য আসতেছে? মাথাটা বহুত বড় মনে হইতেছে তাই না? যা যা মনে হবে তাই তাই লিখে দাও ভাইয়া। মাথাটা স্ফীত, ষড়ভুজাকার, যা যা লেখার লিখে ফেলো। তারপরে এখানে তোমার দ্বিসূত্রক ডিএনএ আছে তাই না? তোমার যা মন চায় লেখো, ষড়ভুজাকার, প্রিজমের ন্যায় লেখো। তারপর হচ্ছে লেখো এখানের মধ্যে তুমি দ্বিসূত্রক ডিএনএ পাবা, লিখতে থাকো। দ্বিসূত্রক ডিএনএ তে তুমি কয়টা নিউক্লিওটাইড পাবা জানি? 60,000 জোড়া নিউক্লিওটাইড পাবা বলছো।
আর যদি বলো জিন কয়টা থাকবে বলছিলা, 150টা জিন থাকবে। 100, তুমি বলছিলা 150টা জিন থাকবে। যা বলছিলা তাই লেখো এখানে, ইম্পর্টেন্ট তথ্য। শেষ। মাথার অধিকাংশ অংশ ফাঁপা, তাইলে লিখতে পারো। তো এইটা বডির ওয়েটের 50% প্রায় হচ্ছে ক্যারি করতেছে। এখন তুমি লেজ অংশ বলো শুরুতেই, যে ভাবা লেজ অংশটা হচ্ছে সরু একটা অংশ, সরু ফাঁপা অংশ, কারণ এখানে আসলে কিছু নাই, ফাঁপা অংশ। তুমি নিজেই লিখবা যে এটা হচ্ছে মাথার নিচে অথবা পিছনে থাকা সরু একটা ফাঁপা অংশ। এখানে বাবা ডিএনএ নাই। এখানে তোমার মধ্যভাগ বরাবর একটা কলার থাকবে, সেটার কথা লেখো মধ্যভাগের কিছুটা উপরে। তারপরে একদম নিচে এসে বেস প্লেট থাকবে। তারপর হচ্ছে 3টা স্পাইক থাকবে এবং 3 জোড়া স্পাইকলেট অথবা স্পর্শক তন্তু থাকবে। 3 জোড়া মানে 6টা লিখলা। এবং বললা এগুলো সব কিছু হচ্ছে প্রোটিন নির্মিত। ইভেন এটা যা কিছু আছে সব হচ্ছে প্রোটিন নির্মিত, এখানে অন্য কোনো কিছু ছোঁয়া থাকবে না, ডিএনএ তো নাই। তারপরে লাস্ট একটা জিনিস লিখলা, যেটা আমি বলছিলাম যে লাইসোজাইম নামক এনজাইম থাকবে এই লেজের মধ্যে। দেখো কঠিন কিনা। এই তথ্যগুলা তোমাকে মাস্ট লিখতেই হবে। এখন তুমি দৈর্ঘ্য প্রস্থ আছে, যা কিছু আছে এগুলো এক্সট্রা লিখতে পারলে ভালো, না লিখতে পারলে কোনো ক্ষতি নাই। হ্যাঁ, তুমি আরেকটা জিনিস অ্যাড করতে পারো, টি2 ব্যাকটেরিয়াগুলো হচ্ছে ব্যাঙাচি আকারের ভিত্তিতে লিখলা। তারপরে এটা যে ডিএনএ ভাইরাস, এটা এখান থেকে প্রমাণিত হচ্ছে, তাও একটু লিখে দিলে এটা, তাহলে সুতরাং এটা একটা ডিএনএ ভাইরাস। তাহলে এভাবে করে তুমি যদি লিখতে পারো এবং ছবি দিয়ে দিতে পারো, খুবই সুন্দর একটা মার্ক পাবা, ঠিক আছে, কোনো সন্দেহ ছাড়া ইনশাআল্লাহ। আচ্ছা এখন একটু দেখি, ছবি দিয়ে দিতে পারো, খুবই ওকে, ঠিক আছে। আমরা দ্রুত করে আমরা আজকে শেষ করব। আজকে আমরা 1 ঘন্টার বেশি আসলে টানার আমাদের কোনো ইচ্ছাও নাই। সো তাড়াতাড়ি আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে আমাদের করোনা ভাইরাস না, আমাদের যা জানার আমরা কিন্তু জেনে গেছি। করোনা ভাইরাস বা কোভিড-19 এটা কিন্তু একটা আরএনএ ভাইরাস। এটা আমরা গত ক্লাসে বলে আসছি যে যেগুলো ডিএনএ ভাইরাস না, সেগুলো হচ্ছে কি আরএনএ ভাইরাস। সো করোনা ভাইরাসের মধ্যে অ্যাকচুয়ালি করোনা ভাইরাস শব্দের অর্থটাই তোমার জানা লাগবে। করোনা শব্দের অর্থ হচ্ছে মুকুট, অর্থাৎ এটা হচ্ছে মুকুট আকৃতি ভাইরাস। সো তোমাদের আকৃতির মধ্যে আরেকটা প্রশ্ন অ্যাড হতে পারে যে মুকুট আকৃতির ভাইরাস নিচের কোনটি, তাহলে হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19। ইভেন শুধুমাত্র কোভিড-19 না, এছাড়াও আরো অনেকগুলোই এই আকৃতির হইতে পারে। তো যাই হোক, আমরা আসতেছি। আরেকটা প্রশ্ন একটা উত্তর দেই, সেটা হচ্ছে আমি তোমাদেরকে পড়াইতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি বুলেট আকৃতির ভাইরাস নিচের কোনটি? বুলেট আকৃতির ভাইরাস, বুলেট আকৃতির ভাইরাস এটা আবুল হাসান স্যারের বইয়ে নাই, বাট অন্য স্যারের বইয়ে আছে। বুলেট আকৃতির ভাইরাস উত্তর হচ্ছে র্যাবডো ভাইরাস। তোমরা একটু আকৃতির জায়গায় একটু অ্যাড করে নিবা, র্যাবডো ভাইরাস। র্যাবডো ভাইরাসটা কিসের ভাইরাস জানো? রেবিস রোগ করে, ওই রেবিসের ভাইরাস। তো যাই হোক, র্যাবডো ভাইরাস হচ্ছে, তুমি মনে রাখবা বুলেট আকৃতির। মনে রাখার উপায় খুবই সহজ, মনে রাখবা বুলেট কারা ছুলে? পুলিশ না র্যাব, এদের কাছে বন্দুক বুলেট থাকে। সো র্যাবডোর মধ্যে র্যাব আছে, তাহলে র্যাব আর বুলেট খুব কাছাকাছি একটা ওয়ার্ড, রিলেটেড ওয়ার্ড। সো বুলেট আকৃতির ভাইরাস হবে র্যাবডো ভাইরাস। এটা একটু ওই অ্যাড করে নিব যে দণ্ডাকার আকৃতি ভাইরাস কি কোনটা কোনটা, তারপর হচ্ছে যে তোমার গোলাকার কোনটা কোনটা, ওই যে একটা আকারের ক্লাসিফিকেশন পড়েছিলাম, সেখানে দুইটা জিনিস অ্যাড করে নাও, মুকুট আকৃতির ভাইরাসকে করোনা ভাইরাস, আবার বুলেট আকৃতির ভাইরাসকে র্যাবডো ভাইরাস। এই দুইটা জিনিস একটু অ্যাড করে নাও, তাইলে একসাথে পড়া হয়ে যাবে। আচ্ছা আসো, করোনা ভাইরাসের আর কি বলা যায়। করোনা ভাইরাসের আমরা আসল নাম পড়ে আসছি SARS-CoV-2, এগুলো আমরা এখানে আর বলার কিছু নাই। এখানে কি কি লিখছে একটু দেখি। SARS-CoV 2003 সালে সংঘটিত, ইতিহাসগুলো দেখবা। SARS-CoV
কোন সময় ছড়াইছিল 2003 সালে, মার্স কোভ 2012 সালে, আর তারপর সার্স কোভ 2 এটা হচ্ছে না 19 সালে 19, ঠিক আছে, এটা 2003, এটা 2012, এটা 2019, ঠিক আছে। তো এই জন্য করোনা ভাইরাসের আসল নাম বলছিলাম কি সার্স কোভ 2, তাহলে বুঝতে পারছো। আর এটা যে রোগ তৈরি করে সেটা হচ্ছে কোভিড-19। আমি তোমাদেরকে এটা একদম সুন্দর করে আলাদা করে নোট করাই দিয়েছিলাম, ওকে। আচ্ছা, এখানে আলাদা করে আর কিছু লেখার নাই, তোমরা একটু ইতিহাসটা পড়ে নিও আর কি। 3টা ওয়ার্ড আছে, আমি জাস্ট একটু একবার এক্সপ্লেন করব, এগুলো পরীক্ষা আসবে না তোমাদের লেভেলে, জাস্ট জেনে রাখো। এন্ডেমিক মানে হচ্ছে খুবই সংকীর্ণ এলাকার মধ্যে যে রোগটা তুমি পাবা। ধরো তোমার এলাকায় কোনো একটা রোগ, ডায়রিয়া হঠাৎ করে বেড়ে গেল, তাহলে এই ডায়রিয়া রোগটা তোমার এলাকার জন্য এন্ডেমিক একটা রোগ হয়ে দাঁড়াইছে। ছোট একটা এলাকা, সংকীর্ণ এলাকার মধ্যে যে রোগটা ছড়াই গেছে। এপিডেমিক এবং প্যান্ডেমিক। এপিডেমিক ধরো তোমার কান্ট্রি ওয়াইড ছড়াই গেছে, অনেক বড় একটা দেশ অংশ জুড়ে, মোটামুটি ভালো একটা বেশ বিস্তীর্ণ অঞ্চল, একটা দেশ কিন্তু এত ছোট না, ছড়াই গেল, সেটা হচ্ছে এপিডেমিক। আর প্যান্ডেমিক কি? প্যান্ডেমিক হচ্ছে পুরা বিশ্বের অধিকাংশ দেশ বা অঞ্চল এটার মধ্যে ইফেক্টেড। যেমন করোনা ভাইরাসের টাইমে, করোনা যখন আসছিল তখন পুরা বিশ্বকে নাড়ায় ফেলছিল। অর্থাৎ এটা শুধুমাত্র যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা এগুলো দেশের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না, এটা পুরো এশিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা কমপ্লিটলি ওয়ার্ল্ড ওয়াইড। কিছু কান্ট্রি হয়তো কম ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, এই বাদে প্রত্যেকটা কান্ট্রিতে অগণিত কেস ছিল। সো করোনা ভাইরাস ওয়াজ এ প্যান্ডেমিক কেস, নট এ এপিডেমিক। এপিডেমিকেরও বড় ভাই। এপিডেমিক কিরকম? তোমার একটা বেশ বিস্তীর্ণ অঞ্চল হইতে পারে, একটা প্রদেশ হইতে পারে, একটা দেশ হতে পারে, একটা এশিয়া মানে পুরা মহাদেশ। কিন্তু প্যান্ডেমিক হচ্ছে মহাদেশকে ছাড়াইয়া যাবে, একদম প্রায় বিশ্বের অধিকাংশ দেশ এখানে ইনভলভ হয়ে যাবে। সো প্যান্ডেমিক একটা সিচুয়েশন যদি বলি, ধরো ওয়ার্ল্ড ওয়ার যদি হয়, ঠিক আছে, ওইটাও এক ধরনের কিন্তু মানে প্রত্যেকটা দেশ এটার মধ্যে কোনো না কোনোভাবে ইনভলভ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। সো সেটাও একটা প্যান্ডেমিক সিচুয়েশন, ঠিক আছে। সো আমি জাস্ট উদাহরণের খাতিরে বললাম, আমরা চাই না ওয়ার্ল্ড ওয়ার 3 হোক, এটা কোনোভাবেই কাম্য না, এটা মুখ দিয়ে বের করাও আসলে উচিত না আসলে, ঠিক আছে। যাই হোক, এখন আমরা আসবো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি নিয়ে। দেখো এইটাও আবার একটা সৃজনশীলে আসার মতো টপিক, সৃজনশীলে আসার মতো একটা টপিক। মাথায় রাখবা, ভাইরাসের সংখ্যা বৃদ্ধির যে প্রক্রিয়াটা কমপ্লিটলি, এটা কিন্তু কোনোভাবেই মানে কোষ বিভাজন না। আমি তোমাদেরকে একটা কথা লিখে দিই, এইটা কিন্তু কোষ বিভাজন না, কারণ তাদের কোষই নাই, তাহলে এটা কোষ বিভাজন না। তাইলে মূলত ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হয় হচ্ছে তাহলে কোন প্রক্রিয়ায়? ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হয় মূলত রেপ্লিকেশন বা ডিএনএ আরএনএ অনুলিপনের মাধ্যমে। নরমালি এই রেপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে হয়, ঠিক আছে, অনুলিপন। এখন এই অনুলিপনটা 2টা চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, সেই 2টা চক্রের নাম জানাটা আমাদের খুব জরুরি। তাহলে সংখ্যা বৃদ্ধি 2 ভাবে ঘটে থাকে, 2টা চক্রের মাধ্যমে, একটা হচ্ছে লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র, ঠিক আছে। তাহলে 2টা চক্রের নাম কি ভাইয়া? সবাই একটু মুখস্থ করে আমাকে বলো। লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র। মিনিমাম 5 বার বলো, লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, 2বার নিজে বলো, শেষ। এগুলোর একটা অপর নাম আছে ভাইয়া, লাইটিক চক্রের অপর নাম হচ্ছে ভিরুলেন্ট বা ভাইরুলেন্ট চক্র। কি চক্র? ভিরুলেন্ট। ভিরুলেন্ট শব্দের অর্থ বা ভিরুলেন্স থেকে আসছে। ভিরুলেন্স মানে হচ্ছে খুব খারাপ, মানে এর থেকে খারাপ আর পৃথিবীতে হইতে পারে না। ভিরুলেন্স শব্দের অর্থ হচ্ছে সে খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। সো লাইটিক চক্রকে ভিরুলেন্ট চক্র বলা হয় এবং লাইসোজেনিক চক্রকে টেম্পারেট দশা বলা হয়। টেম্পারেট দশা, বুঝা গেছে? ভিরুলেন্ট চক্র আর লাইসোজেনিক চক্রকে টেম্পারেট দশা বলা হয়। লাইটিক চক্র কাদের হয় আর লাইসোজেনিক চক্র কাদের হয়, এটা খুব বোঝাটা ইম্পর্টেন্ট। আমি মুছে দিচ্ছি এখানে যা লিখছি, আশা করি এগুলো তোমরা কোনো না কোনোভাবে লিখে নিচ্ছ, বই খাতা যে কোনো একটা জায়গায়। এখন আসো যে তোমার টি সিরিজ যুক্ত ভাইরাস যেগুলো, যেমন T2, T4, T6, এই ব্যাঙ্গাচিয়াকার যে ভাইরাসগুলো, সেগুলোর মধ্যে তোমার লাইটিক চক্র ঘটে, এই বিধ্বংসী লাইটিক চক্র ঘটে। এই বিধ্বংসী ভিরুলেন্ট চক্র, লাইটিক চক্র ঘটে হচ্ছে টি সিরিজ যুক্ত ভাইরাসে, ঠিক আছে। আচ্ছা, আর ল্যামডা ফাজ, এগুলোর মধ্যে ল্যামডা ফাজ সিরিজের ভাইরাসের মধ্যে, অর্থাৎ ল্যামডা ফাজ সিরিজের ভাইরাসগুলোর মধ্যে হচ্ছে লাইসোজেনিক চক্র হয়।
বুঝে আসছে? সো কোন চক্র কোথায় হয় এগুলো পরীক্ষায় এমসিকিউতে আসবে ভাইয়া, ঠিক আছে? এগুলো না পারলে কিন্তু কোনো গতি হবে না, কোনো গতি হবে না। এখন আসো সৃজনশীলে কি আসবে? সৃজনশীলে আসবে লাইটিক চক্র বর্ণনা করো। সুন্দর মতো আসবে কি লাইটিক চক্র স্টেপসগুলো বর্ণনা করো। সো লাইটিক চক্র পুরোটাকে পড়তে হবে, তারপরে তুমি মানে বুঝবা। সো লাইটিক চক্রের স্টেপসগুলোতে খেয়াল করো। আমরা আগে হেডলাইনগুলো পড়ে ফেলি। সংযুক্তি বা অ্যাটাচমেন্ট, তারপরে কি বলছে? ডিএনএ, ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ পেনিট্রেশন, প্রতিলিপন রেপ্লিকেশন, বিভিন্ন দেহাংশ একত্রিত অ্যাসেম্বল, নতুন ভাইরাস মুক্তি। আচ্ছা, ভিতরে আমরা পড়বো, কিন্তু আগে আমরা ছবির মাধ্যমে জিনিসটা আগে একটা রাফ অ্যান্ড টাফ ধারণা আমরা পেয়ে যাই। রাফ অ্যান্ড টাফ ধারণা আমরা একটু পেয়ে যাই। তোমরা দেখতে পাচ্ছ ছবিটা? আমার মনে হয় পুরো ছবিটা বোর্ডে কভার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখতে পারার কথা। হ্যাঁ, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এখন আমরা একটু 1 নম্বরে কি বলছিলাম ভাইয়া, একটু সুন্দর করে লিখে ফেলি, একটু সুন্দর করে লিখে ফেলি। অ্যাটাচমেন্ট তোমরা এইভাবে লিখে ফেলো ভাইয়ার মতো করে, তাহলে বইয়ের মধ্যে মনে থাকবে। এই ছবিটা দেখলেই তোমার সব মনে পড়ে যাবে। তাহলে 1 নাম্বার স্টেপসের নাম হচ্ছে অ্যাটাচমেন্ট। 2 নাম্বার স্টেপ এর নাম হচ্ছে ব্যাকটেরিয়াটা আগে ভাইরাসটা আগে অ্যাটাচ করলো ব্যাকটেরিয়ার গায়ে, তারপরে এটা ঢুকে গেল। সো স্টেপের নাম হচ্ছে অনুপ্রবেশ বা পেনিট্রেশন। ইংলিশে লিখতেছি, বাংলা এটা বাংলা করা কোনো কঠিন ব্যাপার না, ঠিক আছে? পেনিট্রেশন। সংযুক্তি, অনুপ্রবেশ, বাংলাগুলো আরো ভেজাল লাগে। পেনিট্রেশন মানে বোঝা যায় পেনিট্রেট করতেছে, ভিতরে ঢুকতেছে। তারপরে আসো 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে হচ্ছে রেপ্লিকেশন, অর্থাৎ ভিতরে ঢুকছে আমাদের নিউক্লিক অ্যাসিড। ভিতরে কি ঢুকছে? আমাদের নিউক্লিক অ্যাসিড ঢুকছে, অর্থাৎ এই যে ডিএনএটা বাইরে ছিল, ভিতরে ঢুকে গেছে এবং এটা রেপ্লিকেশন করবে, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করবে। তাহলে 3 নম্বর স্টেপ হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশনের পরে কিছু ভাইরাল প্রোটিন তৈরি করছিল। এই রেপ্লিকেশনের পরে তোমার কিছু ভাইরাল প্রোটিন তৈরি হয়েছিল। এই প্রোটিনগুলা খেয়াল করলে দেখবা এটা হচ্ছে রেপ্লিকেশন হয়েছে। 3 খতে দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি, মানে হচ্ছে রেপ্লিকেশন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। এবং 3 এরপর 4 নম্বরে যে প্রোটিনগুলো তৈরি করছে, এই ফার্স্ট ডিএনএ থেকে কিছু প্রোটিন তৈরি হয়েছে। ফার্স্ট ডিএনএ থেকে প্রোটিন কেন তৈরি হয় আমরা জানি, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন হয়, তাই না? ট্রান্সক্রিপশন থেকে আরএনএ হয়, আরএনএ থেকে আবার প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশনের মাধ্যমে, মনে আছে? সো এইভাবে তোমার ডিএনএ যখন অনেকগুলো তৈরি হলো, এবার অনেকগুলো ডিএনএ থেকে এবার ট্রান্সলেশনের মাধ্যমে অনেকগুলো প্রোটিন তৈরি হলো। এখন এই প্রোটিনগুলো কোনোটা করছে হচ্ছে টি2 ব্যাকটেরিয়া ফাজের মাথা তৈরি করছে, কোনোটা লেজ তৈরি করছে, কোনোটা কলার তৈরি করছে, অর্থাৎ বিভিন্ন অংশ তৈরি করছে। টি2 ব্যাকটেরিওফাজ বা টি2 ভাইরাসের বিভিন্ন অংশ তৈরি করছে ওই প্রোটিনগুলো দিয়ে। এখন এই প্রোটিনগুলোকে অ্যাসেম্বল করা বা একসাথে একত্রীকরণ করা হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেপ, অ্যাসেম্বল। তাহলে 4 নাম্বার স্টেপ হচ্ছে অ্যাসেম্বল। এবং 5 নাম্বার স্টেপ হচ্ছে লাইসিস। 5 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের লাইসিস বা বিদীর্ণকরণ। বিদীর্ণকরণ মানে হচ্ছে ভেঙে চুরে বের হয়ে যাওয়া। আসো এবার একটু ঠান্ডা মাথায় তোমাদেরকে আগে স্টেপের নামগুলো লিখে ফেলছি, এখন স্টেপ বর্ণনা করা খুব ইজি হবে। দেখো ছবির দিকে তাকাও, একটা কিচ্ছু মাথায় নিয়ে নিলেও চলবে। ছবির দিকে তাকাও, এইটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া? ই কলাই ব্যাকটেরিয়া। ই কলাই নামের একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে আমাদের এখানে পোষক। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে আমার এখানে পোষক, অর্থাৎ একে আমরা অ্যাটাক করব। একে অ্যাটাক করব হচ্ছে আমাদের ভাইরাস। কোন ভাইরাস? টি2 ভাইরাস। এই নিরীহ ই কলাই ব্যাকটেরিয়াটা বসেছিল, সুন্দর মতো একটা টি2 ব্যাকটেরিওফাজ অথবা টি2 ভাইরাস এসে তার গায়ে লেগে গেল। এটাই হচ্ছে সংযুক্তিকরণ বা অ্যাটাচমেন্ট। এখন সংযুক্তি কি কারণে কারণে অকারণে হয়েছে? না। এক হাতে কি তালি বাজে? জীবনেও না। একটা কথা মনে রাখবা, এই কথা আজীবন সত্য। কেউ যদি তোমার আইসা মারে, তোমার অবশ্যই ছোট হইলেও একটা ফল্ট আছে, বা তুমি কোনো না কোনো একটা কিছু করছো। ইভেন ফল্ট না থাকলেও তুমি এমন একটা অ্যাক্ট করছো যেটা বাটারফ্লাই এফেক্ট হিসেবে তুমি এই মাইকটা খাইছো। সো ঘটনা হচ্ছে এরকমই যে ব্যাকটেরিয়ারও দোষ আছে হয়তো। দোষটা কি? দোষটা হচ্ছে সে রিসেপ্টর সাইট ক্যারি করে নিয়ে বসে আছিল। মনে আছে আমাদের ফেমাস রিসেপ্টর সাইটের কথা? আমাদের ফেমাস রিসেপ্টর সাইটের কথা, এগুলো তোমরা ছবিতে অ্যাড না করলেও চলবে, এগুলো বোঝানোর জন্য ছবিতে অ্যাড করতেছি ভাইয়া।
তো ব্যাকটেরিয়ার গায়ে সুন্দর মতো বিভিন্ন রিসেপ্টর লেগেছিল, মানে যে আয় আয় ভাইরাস তুই আয়, তোর সাথে আমি মিলন করব, ঠিক আছে, আয় ভাইরাস তুই আয়। সো এরকম তার গায়ের মধ্যে লেখাই অনেকগুলো রিসেপ্টর লাগানো ছিল। সুন্দর মতো যখন ভাইরাসের বাহিরের ক্যাপসিডে যে ফাজ প্রোটিন, ওই প্রোটিনের সাথে সংযোগ হয়েছে আলাচাবির সম্পর্কের মতো, রাসায়নিক কেমিক্যাল অ্যাকশন ঘটছে, রাসায়নিক যৌগ গঠন হয়েছে, সুন্দর মতে আমার ভাইরাস অ্যাক্টিভেটেড। এই সংযুক্তিকরণের মাধ্যমেই সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই সংযুক্তিকরণের মাধ্যমে ভাইরাসটা আসলে প্রকৃতপক্ষে অ্যাক্টিভেশন হয়ে যায়। ভাইরাস এর আগ পর্যন্ত অ্যাক্টিভ হয় নাই, ভাইরাস লাগলে অ্যাক্টিভ হয় না। ভাইরাস যখন এরকম রিসেপ্টর সাইডে গিয়ে সুন্দর কানেকশনে বসে যায়, তখন ভাইরাস জীবন পেয়ে যায়, অ্যাক্টিভেশন হয়ে যায়। এই কারণে মনে রাখবা, যেমন আমাদের করোনা ভাইরাস যখন হয়েছিল, মানে করোনা ভাইরাসের যখন ছিল, প্যান্ডেমিক ছিল, মানে এট দ্যাট টাইম কিন্তু সবাই ডাক্তাররা বা মানে বিজ্ঞানীরা একটা কথা বলতো বারবারই, যে আপনারা খুব ভালো করে হাত ধুবেন। কেন বলতো জানো? কারণ আমাদের করোনা ভাইরাস ছিল এনভেলাপ ভাইরাস বা লিপো ভাইরাস। খেয়াল করে দেখো, মনে করে দেখো, করোনা ভাইরাস ছিল আমাদের এক ধরনের লিপো ভাইরাস, এটা বাইরে একটা এনভেলাপ থাকে। এনভেলাপের মধ্যেই কিন্তু এমন প্রোটিনগুলো থাকে যেগুলো রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। আমাদের বডিতে রিসেপ্টর আছে না, সেই বডিতে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, এই প্রোটিনগুলা তোমার এনভেলাপের মধ্যে থাকে। যে এনভেলাপ ভাইরাসগুলো সেগুলো এনভেলাপের মধ্যে থাকে। এখন আমরা হাত ধুইলে কি হয়? হাত যখন খুব ভালো করে ধুই, মজার ব্যাপার হচ্ছে ব্যাকটেরিয়া ওই এনভেলাপটা কিন্তু এত শক্ত কিছু না। যারা নন এনভেলাপ ভাইরাস, নেকেড ভাইরাস, তারা কিন্তু খুব আরো খারাপ, কারণ তাদের প্রোটিন থেকে ওই ফাস্ট প্রোটিন বের করা এত ইজি না। বাট যেগুলো এনভেলাপড, সুন্দর মতে ওই লিপিডের এনভেলাপটা আমি যখন সাবান দিয়ে ঘষি, এনভেলাপটাই সরে যায়। এখন এনভেলাপটা যখন ধুয়ে মুছে সরে যায়, তখন এনভেলাপের মধ্যে প্রোটিন কি আর থাকতে পারে? থাকতে পারে না। সো সে তার অ্যাটাচমেন্ট করার ক্ষমতাটা হারাই ফেলে। সো আমি ভাইরাসটাকে হয়তো কিল করতে পারি না, কিন্তু ভাইরাসটাকে টেকনিক্যালি আমি কি করে দিই? যখন এনভেলাপহীন করে দিই বা এনভেলাপটা নষ্ট করে দিই, তখন ভাইরাসটাকে আমি ইনডিরেক্টলি ভাইরাস ইনঅ্যাক্টিভেশন করে দিই। এই জন্য একটা টার্ম বলতো যে আমরা ভাইরাসকে মারতে পারবো না। সবাই বলতো হাত দিয়ে ধুইলে কি হবে? আরে ভাই কি হবে? ভাইরাসকে তুমি মারতে পারবে না। আসলে ভাইরাস অনেক কঠিন একটা বিষয় রে। অ্যান্টিবায়োটিক দিয়ে মারতে পারবে না, তুমি সাবান দিয়ে মেরে ফেলবা না। আসলে সাবান দিয়ে মরে না, ভাইরাসটাকে জাস্ট আমরা ইনঅ্যাক্টিভেট করে দিই, যাতে সে আইসা আমার এখানে বসলেও লাগতে তো পারবে না। তোমার যে রিসেপ্টর এগুলো আসিল, বা তোমার যে ওই আমার আমার রিসেপ্টর সাইটের সাথে তোমার যে রিসেপ্টর, ওর যে ফাস্ট প্রোটিন ছিল, ওই প্রোটিনগুলোকে আমি নষ্ট করে দিছি, যেগুলো এসে আমার এখানে লাগতে পারবে না। আর এই অ্যাটাচমেন্ট স্টেপটাই যদি আমি নষ্ট করে দিই, তাহলে ভাইরাস অ্যাক্টিভেশন হইতে পারবে না। পরোক্ষভাবে আমি ভাইরাসটাকে ইনঅ্যাক্টিভেট করে দিলাম। অর্থাৎ ভাইরাসকে ডেস্ট্রয় না করতে পারলেও ভাইরাস ইনঅ্যাক্টিভেশনের মাধ্যমে তোমার অনেক অনেক রোগ থেকে আসলে আমরা বাঁচতে পারি। সো থ্যাঙ্কস টু দ্য এনভেলপড ভাইরাস, যাদের মধ্যে আমরা খুব সহজে সাবান দিয়ে ধুইলে বা একটু হ্যান্ড স্যানিটাইজার বা এগুলো দিয়ে ধুইলে তাদেরকে আমরা ইনঅ্যাক্টিভেশন করে দিতে পারি। সো আমরা এখান থেকে অনেক দূরে চলে গেছি, বাট ব্যাপারটা বুঝাতে পারলাম যে সংযুক্তিকরণ বা অ্যাটাচমেন্ট ধাপটা কতটা জরুরি, এবং এটা কমপ্লিটলি ঘটে থাকে ব্যাকটেরিয়ার দোষে। কারণ সে রিসেপ্টর সাইট ক্যারি করে বসছে, ফাস্ট প্রোটিনের সাথে তার মিলে গেছে, তখন হচ্ছে যৌগ গঠন করছে, রাসায়নিকভাবে যৌগ গঠন করছে, এবং সুন্দর মতে ভাইরাসটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে। 2 নাম্বার পয়েন্ট আসো, ভাইরাস এখন অ্যাক্টিভেটেড হয়েছে, ওর এখন ও উত্তেজনায় পারতেছে না যে কি করবে। ও সুন্দর মতো এখানে একটা ছিদ্র গায়রা বসে, সে এরকম ড্রিল মেশিনের মতো চারদিকে ঘুরতে থাকে, ড্রিলিং করে, কমপ্লিটলি ড্রিলিং করে। এই ক্ষমতা পাওয়া মানে এর মানে লাতিমের মতো ঘুরে ঘুরে সে ড্রিলিং করে। সত্যিকার অর্থে সে ড্রিলিং করে, একটা স্পেশাল শক্তি ফোর্স প্রয়োগ করে সে ড্রিলিং করে। ড্রিলিং করার পর এখানে ফুটা করছে, ফুটা করার পরে সে হচ্ছে সুন্দর মতে তার ডিএনএটাকে এরকম একদম মাঝখান দিয়ে বের করে ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে দেয়। আর এই যে শূন্য ফাজ দেহ, শূন্য প্রোটিন আবরণ, এই শূন্য প্রোটিন আবরণটা বাহিরেই থেকে যায়, এই শূন্য প্রোটিন আবরণটা বাহিরেই থেকে যায়, জাস্ট সুন্দর মতে তার ডিএনএটা ইনজেক্ট করে দেয়। দিস ইজ দ্য স্টেপ অফ পেনিট্রেশন, অর্থাৎ ফাজ ডিএনএ অনুপ্রবেশ। ফাজ ডিএনএ অনুপ্রবেশ মানে ভাইরাসের ডিএনএ অনুপ্রবেশ। ক্লিয়ার? ফাজ প্রোটিন বা ফাজ ক্যাপসিড বা শূন্য প্রোটিন আবরণটা বাহিরেই থেকে যায়। 3 নাম্বার স্টেপ,
এই যে ডিএনএটা ঢুকাইলাম, রেপ্লিকেশন বা অনুলিপন করে অসংখ্য ফার্স্ট ডিএনএ তৈরি করলো। তারপরে মাঝখানে স্টেপগুলো আমরা দেখতেছি না। এই ডিএনএ থেকে সুন্দর মতে আমরা জানি ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন হবে, আরএনএ হবে, আরএনএ থেকে ট্রান্সলেশন হবে, ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হবে। সেইভাবে অসংখ্য 4 নাম্বার স্টেপে ভাইরাল প্রোটিন তৈরি হবে, যেই প্রোটিনগুলা ভাইরাসের বিভিন্ন অংশ তৈরি করতেছে। তো 4 নাম্বার স্টেপে গিয়ে এগুলো হচ্ছে অ্যাসেম্বল হয় বা জোড়া লাগে, বিভিন্ন অংশগুলো জোড়া লাগে। এখানে 5 নাম্বার স্টেপে শুরুতে আমরা দেখতে পাচ্ছি সবগুলো অলরেডি জোড়া খেয়ে গেছে। সো 5 নাম্বার স্টেপে শুধুমাত্র জোড়া খাওয়া না, জোড়ার পাশাপাশি এরপর হচ্ছে তারা সেল ওয়াল বা এই যেই সেল ওয়ালে সে যুক্ত হয়েছিল, ব্যাকটেরিয়া সেল ওয়াল বা কোষ প্রাচীরে যুক্ত হয়েছিল, সেই কোষ প্রাচীরটাকে লাইসিস বা বিদীর্ণ করে ছিঁড়ে ভিড়ে বিচ্ছিন্ন করে সুন্দর মতে ভাইরাসগুলো মুক্তি লাভ করে। সো ভাইরাসের মুক্তি বা লাইসিস, এই স্টেপের নাম ভাইরাসের মুক্তি বা হচ্ছে বা ব্যাকটেরিয়া কোষ প্রাচীর বিদীর্ণকরণ। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিদীর্ণকরণের মাধ্যমে, বিদীর্ণকরণ মানে ছিঁড়ে দেওয়ার মাধ্যমে, বিদীর্ণকরণের মাধ্যমে অবশেষে ভাইরাসের মুক্তি। বুঝা গেল? এই হইল মোটামুটি ঘটনা। তো এই যে ট্রান্সক্রিপশনটা ঘটে, কেমনে ঘটে? অবশ্যই মজার একটা বিষয় যে ট্রান্সক্রিপশনের জন্য এই ভাইরাসের নিজের তো কোনো এনজাইম নাই। ও আরএনএ পলিমারেজ তো ভাইরাসটা নিজের নাই। ও এই ব্যাকটেরিয়া বা পোষক কোষের আরএনএ পলিমারেজটাকে সে অ্যাট্রাক্ট করে। কিভাবে? তার নিজস্ব প্রোমোটার সিকোয়েন্স, মনে আছে? প্রোমোটার সিকোয়েন্স ছাড়া কখনোই ট্রান্সক্রিপশন শুরু হয় না। সো ফার্স্ট ডিএনএতে এত চালাক, এত বাজে, সে তার নিজস্ব প্রোমোটার সিকোয়েন্স দেখায় পরের বাড়ির বেটাকে সে হচ্ছে প্রলুব্ধ করে ফেলে। অর্থাৎ ব্যাকটেরিয়ার আরএনএ পলিমারেজকে প্রলুব্ধ করে। আরএনএ পলিমারেজ তো চিনতেছে না, হয়তো সরি টু সে বেডি পাগল, অর্থাৎ একটু দেখাইছে প্রোমোটার সিকোয়েন্স, সুন্দর মতো তার কাছে চলে গেছে, এখন হচ্ছে সুন্দর মতো তার ট্রান্সক্রিপশন ঘটাই দিচ্ছে। ট্রান্সক্রিপশন ঘটাইলে তো আরএনএ হয়ে গেল, এবার এমআরএনএ থেকে তো সুন্দর মতো ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হবেই অটোমেটিক। সো এই হইল ঘটনা। এই কথাগুলাই বিশ্বাস যদি না হয় তোমার, এই কথাগুলাই তোমার পুরা বই জুড়ে লিখছে। সো এইটা একটু সবাই স্ক্রিনশট তুলে নাও। একই কথাবার্তাগুলো তোমরা যদি এই বইয়ের মধ্যে লিখে ফেলতে পারো, বিশ্বাস করো তোমার আর বই প্রত্যেকবার পড়া লাগবে না, এই ছবিটা দেখলে তুমি বর্ণনা লিখতে পারবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু মুছে দিলাম এখন। হ্যাঁ, আমাদের তাহলে লাইটিক চক্র এখানে যা বর্ণনা লিখছে পড়ে ফেলো। দেখো এই যে রিসেপ্টর সাইটের কথা বলছে, রাসায়নিক ক্রিয়া হয়, দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে যায়, এটাই হচ্ছে আক্রমণের সূচনা। আমি বলছিলাম না, দিস ইজ দ্য অ্যাক্টিভেশন। ভাইরাসটা এর আগে অ্যাক্টিভেশন হয় নাই, এটাই হচ্ছে ভাইরাসের অ্যাক্টিভেশন বা আক্রমণের সূচনা। এরপরে ফার্স্ট ডিএনএ কিভাবে প্রবেশ করছে আমরা সব কিছু দেখব। এখানে লেখা আছে, সব কিছু লেখা আছে এখানে, আমি যা যা বলছি সব কিছু লেখা আছে। আমি আর এই জন্য রিডিং পড়ায় গেলাম না, এখানে তোমরা পুরা জিনিসটা সুন্দর মতো করে ইন শর্টে লিখবা। প্রতিটা স্টেপ 5টা ধাপ, সুন্দর মতো 5টা ধাপের হেডলাইন দিবা। একদম কম কথায় ভাইয়া যতটুকু কথা বলছি ততটুকু কথা লিখে লিখে জাস্ট পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারলে মোর দেন এনাফ। পুরাটা পড়বা বুঝার জন্য, কিন্তু এখানে সব লাইন যে লিখে আসতে হবে পরীক্ষায় এমন না, যেটুকু আলোচনা করছি ততটুকুই। আসো, লাইটিক চক্রের মাধ্যমে 30 মিনিটে 300টা নতুন ফাস্ট সৃষ্টি হয়ে থাকে। এই লাইনটা দাগাও, এটা পরীক্ষায় আসতে পারে। তারপরে এইটা একটু দাগাও, এক্লিপস কাল কাকে বলে? পোষক ব্যাকটেরিয়াকে আক্রমণ করার পর থেকে যে সময় পর্যন্ত পূর্ণাঙ্গ অপত্য ভাইরাস সৃষ্টি না হওয়া পর্যন্ত যে সময়টা, অর্থাৎ কমপ্লিটলি অ্যাটাক শুরু করার আগ থেকে, অ্যাটাক করার সময় থেকে শুরু করে পূর্ণাঙ্গ ভাইরাস মুক্ত হওয়া না পর্যন্ত
যে সময়টা, এটাকে বলতেছি আমরা এক্লিপস পিরিয়ড। ঠিক আছে, এক্লিপস সময়, দিস ইজ দ্য আওয়ার এক্লিপস পিরিয়ড। এক্লিপস পিরিয়ড, এটা জ্ঞানমূলক আসতেও পারে। ঠিক আছে, এই জন্য পড়ে রাখো। তারপরে বলছিলাম লাইসোজেনিকটা কোথায় কোথায় হয়, ল্যামডা ফাজে হয়, এছাড়াও P1 ফাজ, M13 ফাজ এদের ক্ষেত্রে হয়। একটু এই লাইনটা দাগায় ফেলো। দাগানো শেষ? আচ্ছা, এবার আসো হচ্ছে আমাদের লাইসোজেনিক চক্রটা। লাইসোজেনিক চক্রটা পরীক্ষা একটু কিছুটা কম আসে, বাট একদমই আসে না তা কিন্তু না, এটা আসতে পারে সৃজনশীলে। সো আমরা একটু দেখি, আমরা বরাবরের মতো ছবির দিকে ফোকাস করি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পয়েন্ট, এবং এটা হচ্ছে আমাদের 5 নাম্বার পয়েন্ট, এন্ড দিস ইজ আওয়ার 6 নাম্বার পয়েন্ট। মূলত 1 থেকে 5 হচ্ছে আমাদের লাইসোজেনিক চক্র। তাহলে 6 নাম্বারটা কি, এটা নিয়ে আমাদের একটা বড় প্রশ্ন আছে, তাই না? সো আমরা 6 নাম্বারটা নিয়ে কথা বলবো। তো শুরুতে জেনে রাখো 1 থেকে 5 হচ্ছে আসলে লাইসোজেনিক স্টেপ, বাকি 6 নাম্বারটা কি আমরা নিজেরাও জানি না। আসো খেয়াল করে দেখো, প্রথমেই একদম 1 এবং 2 নাম্বার স্টেপটা আগের মতো, ভাইরাসটা এসে সংযুক্ত হইল, ভাইরাসটা অ্যাক্টিভেটেড হইল, রিসেপ্টর সাইটের সাথে এসে যুক্ত হইল, এর কারণে দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে গেল, অ্যাটাচমেন্ট হইল, ভাইরাস অ্যাক্টিভেশন কমপ্লিট, আক্রমণের সূচনা। এরপরে এসে এই শূন্য প্রোটিন অ্যামোনাটা বাইরে রয়ে যাবে, ভিতরে সুন্দর মতে তার ডিএনএটা ইনজেক্ট করে দিবে ব্যাকটেরিয়ার ভিতরে, একদম আগের মতো। তাহলে 1 এবং 2 নাম্বার পয়েন্টটা এক্স্যাক্টলি আগের মতো। ঠিক আছে, 1 এবং 2 নাম্বার পয়েন্টটা এক্স্যাক্টলি আগের মতো। 3 নাম্বার পয়েন্টে এসে হচ্ছে ঘাপলা। ঘাপলাটা কি, যে 3 নাম্বার পয়েন্টে যেখানে ডিরেক্ট ডিএনএ অনুলিপন করতো, মনে আছে? এই যে ডিএনএ গুলা, অনেকগুলো ডিএনএ তৈরি করার কথা, বাট সে এখানে আর রেপ্লিকেশন করে না। 3 নাম্বার স্টেপে যে রেপ্লিকেশন করার কথা বা ডিএনএ গুলো অসংখ্য ডিএনএ তৈরি করার কথা, এই ঘটনাটা এখানে ঘটে না। না ঘটে সে একটা স্পেশাল জিনিস গঠন করে, প্রোফাজ গঠন। 3 নাম্বার স্টেপটার নাম হচ্ছে প্রোফাজ গঠন। এখন চলো আমরা প্রোফাজ গঠনটা কি বিস্তারিত আমরা বোঝার চেষ্টা করি। দেখো, লাইসোজেনিক চক্রে লাইসোজেনিক ভাইরাসগুলা, যেগুলো মানে যে ভাইরাসগুলো এই চক্র সম্পাদন করে, ওরা বিশ্বাস করে, ওরা শান্তিতে বিশ্বাস করে, ওরা সংগ্রামে বিশ্বাস করে না। ওরা চিন্তা করে আমরা একটু কূটনীতিক বুদ্ধি দিয়ে আগাই, আমরা এখনই, মানে কেউ তোমাকে অপমান করলো, তোমাকে সাথে সাথে তার জবাব দিয়ে দিতে হবে তা কিন্তু না। তুমি চিন্তা করলে আমি এখন একটু ঠান্ডা মাথায় হেসে হেসে অপমানটা সহ্য করে গেলাম, বাট পরবর্তীতে তোরে আমি দেখাই দিব, এবং তোরে আমি যেমন দেখাবো তুই সে সারা জীবন মনে রাখবি। ঠিক আছে, তোকে আমি এখন কোনো কিছু বলবো না। সো লাইসোজেনিক ব্যাকটেরিয়াগুলো আর একটু চালাক, সো তারা একটু অ্যাটাকিং মুডে না, তারা একটু ঠান্ডা মাথায় গেম খেলে। তারা যে গেমটা খেলে, যে বলে, তারা বলে চুক্তি, তারা শান্তি চুক্তি করতে চায়। তারা বলে, দেখো আমি তো এসে গেছি, ব্যাকটেরিয়া দেখো, আমি চাইলে কিন্তু তোমার এখানে আমার নিজস্ব প্রোমোটার সিকোয়েন্স দিয়ে আমি চাইলে এখানে আসলে একটা যুদ্ধ তৈরি করতে পারতাম, আমি সুন্দর মতো নিজের ফাস্ট প্রোটিনগুলো তৈরি করে আমি লাইসিস করে তোমার ব্যাকটেরিয়া কোষটাকে ধ্বংস করে একদম চলে যেতে পারতাম, কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি শান্তি। আমি চাই যে আমার যে ভাইরাসটা, আমার যে ডিএনএটা ঢুকছে, তোমার অলরেডি তোমার ব্যাকটেরিয়ার ভিতরে একটা তোমার ডিএনএ আছে, বৃত্তাকার ডিএনএ আছে। সো এই ডিএনএটা একটা কাজ করো ভাইয়া, তোমরা এই আমাকে কথা দাও যে এখান থেকে একটা অংশ কেটে আলাদা করো, এতটুকু অংশ ব্যাকটেরিয়ার রাখবা, এরপর আমি যে ফার্স্ট ডিএনএটা ঢুকাইছি ভাইয়া, সো এই ফার্স্ট ডিএনএটা ঢুকানোর আমাকে সুযোগ দিবা। সো তোমরা এখানে আমাকে যেটা সুযোগ দিবা সেটা হচ্ছে এই ফার্স্ট ডিএনএ, এটা হচ্ছে কি ফার্স্ট ডিএনএ। ফার্স্ট ডিএনএ মানে কি, ভাইরাসের ডিএনএটা, ফাজ মানে ভাইরাস, তাহলে ভাইরাসের ডিএনএটা এসে এটা মানে জাস্ট এখানে যুক্ত হয়ে যাবে, এবং আমরা একটা সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করব, পুরাটার নাম হবে প্রোফাজ, পুরাটার নামে প্রোফাজ, কারণ এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। দেখো, ব্যাকটেরিয়াল ডিএনএর অংশ প্লাস ফাজ ডিএনএ ইকুয়ালস টু প্রোফাজ, এই কথাটাই লেখো, ব্যাকটেরিয়াল ডিএনএ প্লাস ফাজ ডিএনএ ইকুয়ালস টু প্রোফাজ। আমরা এরকম একটা গঠন তৈরি করব, অর্থাৎ কেউ কাউকে মারামারি করব না, সবাই নিজের একটা স্যাক্রিফাইস করব। ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে একটা অংশ তুমি কেটে নাও, আমি তোমার ওই জায়গাটা একটু বসে তোমার সাথে একটু গল্প গুজব করব, একই সাথে খাওয়া দাওয়া খানা পিনা করব, তোমার কোষে বসবাস করব, নিজের একটু হেল্প হইলো আর কি। আমি যেহেতু বাইরে গেলেই মারা যাব, তোমার পোষক কোষের বাইরে গেলেই মারা যাব, সো এটা একটা আমার জন্য অপকার,
আবার আমি চাচ্ছি না তোমাকেও মেরে ফেলতে, সো চলো আমরা একটা শান্তি চুক্তি করি, প্রোফাজ গঠন করি। ব্যাকটেরিয়াল ডিএনএ প্লাস ফাজ ডিএনএ মিলে একটা প্রোফাজ গঠন করলো। প্রথম দিকে ব্যাকটেরিয়া তো বোকাশোকা, আমি আগেই বলছি বেচারা ব্যাকটেরিয়ার উপরেই সব এক্সপেরিমেন্ট করে হচ্ছে আমাদের এই ভাইরাসগুলা। ও এটাতে সম্মত হয়ে গেছে, কোনো সমস্যা নাই, তুমি তো অনেক ভালো, অন্য ভাইরাস হলে তো আমাকে এখনই মানে লাইসিস করে ভাঙ্গা টেঙ্গা চলে যেত, তুমি অনেক ভালো, ঠিক আছে। কিন্তু ওর প্ল্যানটা বুঝে নেয়। প্ল্যানটা কি ছিল? প্ল্যানটা হচ্ছে প্রোফাজ যখন গঠন হয়ে যাবে তখন প্রত্যেকবার ও শান্তিতে, ওর ভাইরাসের আর কিছু করাই লাগবে না, ঠান্ডা মাথায় বসে থাকবে। প্রত্যেকবার যখন ব্যাকটেরিয়া বিভাজন করবে, ব্যাকটেরিয়া যখন কোষ বিভাজন করবে, প্রত্যেকবার যখন ব্যাকটেরিয়া কোষ বিভাজন করবে, তখন প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যে আলাদা আলাদা করে প্রোফাজ পাওয়া যাবে। এবং এই প্রোফাজের মধ্যে ফাজ ডিএনএ কিন্তু আছে, পয়েন্ট টু বি নোটেড। এখন ধরো একটা ব্যাকটেরিয়া বিভাজন করছে 1 মিনিটে 200টা ব্যাকটেরিয়া তৈরি হইলো, ধরে নাও, তাহলে 200টা ফাজ ডিএনএ কিন্তু তার ভিতরে আছে প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যে। যে কোনো সময় পোল্টি নিতে পারে, যে কোনো সময় যেটা হইতে পারে, যে কোনো সময় যেটা হইতে পারে এই 6 নাম্বার স্টেপটা ঘটাতে পারে, লাইসিস। অর্থাৎ যে কোনো সময় তাদের মুড পরিবর্তন হইলেই বলবো যে চলো আমরা লাইটিক চক্রে ফিরে যাই। লাইটিক চক্রে যে ঘটনাগুলো করতাম 3 নাম্বার স্টেপ থেকে, রেপ্লিকেশন করতাম, ট্রান্সক্রিপশন করতাম, ট্রান্সলেশন করতাম, ফার্স্ট ডিএনএ ফার্স্ট প্রোটিনগুলো সব একসাথে করে অ্যাসেম্বল করতাম, করে হচ্ছে সুন্দর মতো লাইসিস করে বের হয়ে যেতাম, আমরা সেই কাজটা করব। সো হঠাৎ করে তারা প্ল্যানে পরিবর্তন আনে এবং ব্যাকটেরিয়া কমপ্লিটলি মারা খেয়ে যায়। তাহলে লাইসোজেনিক চক্রে ঘটনাটা হচ্ছে যে এতটুকু পর্যন্ত মোটামুটি লাইসোজেনিক চক্র, মানে প্রত্যেকবার প্রোফাজ তৈরি হবে এবং মুক্ত ভাইরাল জিনোমটা পাওয়া যাবে। কিন্তু ভাইয়া যখন তারা ইচ্ছা করবে তখন তারা লাইসোজেনিক চক্র থেকে লাইটিক চক্রে একটা শিফট মারবে, 6 নাম্বার স্টেপ দেখতে পাচ্ছ, এরকম শিফট মারলেই তখন ব্যাকটেরিয়া কমপ্লিট মারা খেয়ে যাবে, ব্যাকটেরিয়াটাকে বিলীন করে আবার বের হয়ে যাবে। তাহলে দেখো স্টেপগুলোর মধ্যে এখানে এই স্টেপটা প্রোফাজ গঠনটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখার মতো এবং বোঝার মতো স্টেপ হচ্ছে প্রোফাজটা। সো মাথায় রাখবা, এই যে ব্যাকটেরিয়া একটা অংশ কাটছে, এই কাটার ক্ষেত্রে একটা এনজাইম কাজ করে, সেটার নাম হচ্ছে নিউক্লিয়েজ এনজাইম, এবং এটা জোড়া দেওয়ার ক্ষেত্রে একটা এনজাইম কাজ করছে, সেটার নাম হচ্ছে ইন্টিগ্রেজ এনজাইম। তাইলে একটু এই কথাটা লিখে রাখো, লেখার দরকার নেই, এগুলো বইয়ে আছে, আমি জাস্ট আলাদা করে যেহেতু পড়াচ্ছি লিখছি। দেখো নিউক্লিয়েজ এনজাইমটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ একটা অংশ কেটে ফেলে, সেই কাটা জায়গায় ফার্স্ট ডিএনএ যুক্ত হয়, আর এই সংযুক্তিতে কাজে লাগে হচ্ছে ইন্টিগ্রেজ এনজাইম। বুঝা গেছে কিনা দেখো, বুঝা গেল কিনা দেখো। এইভাবে আমাদের প্রোফাজটা গঠন হচ্ছে এবং আমাদের ভাইরাসের সাথে ব্যাকটেরিয়ার সাথে ধোঁকাবাজি হয়ে গেল। খেয়াল করো, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার জিনোম একই সাথে একটা নতুন জিনোম তৈরি করে। প্রত্যেকবার যখন সংখ্যা বৃদ্ধি করে তখন ব্যাকটেরিয়াল ডিএনএ অনুরূপ ভাইরাল ডিএনএটাও রেপ্লিকেট হইতে থাকে। ইট ইজ দ্য মাস্টার প্ল্যান। সে একদম কোনো পরিশ্রম ছাড়া তার প্রত্যেকবার ভাইরাল ডিএনএটা কিন্তু অটোমেটিক অনুলিপন হচ্ছে। যখন ব্যাকটেরিয়াটা কোষ বিভাজন করতেছে, সব ব্যাকটেরিয়ার এনজাইম, ব্যাকটেরিয়ার শক্তি, ব্যাকটেরিয়া সবকিছু খরচ হচ্ছে, কিন্তু এদিকে অটোমেটিকভাবে ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে ভাইরাল ডিএনএটাও রেপ্লিকেশন হচ্ছে, কারণ ফার্স্ট ডিএনএ যে ওই প্রোফাজের মধ্যে আছে। এইভাবে প্রত্যেকটা অপত্য ব্যাকটেরিয়ায় ভাইরাস ডিএনএ একটা কপি সংযুক্ত হতে থাকে। এই যে প্রয়োজন হইলে পোষক ডিএনএ থেকে ফার্স্ট ডিএনএ আলাদা হয়ে যেয়ে লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারে। এইটাই হচ্ছে দ্য বিট্রেয়াল। আমি এই কথাটাই লিখতেছি, এই লাস্টে এই বিট্রেয়ালটাই ঘটে। দ্য বিট্রেয়াল, এই ঘটনার মাধ্যমে আলটিমেটলি আসলে বিশ্বাস ভরসা উঠে যায়, আসলে বিশ্বাসের উপর থেকে বিশ্বাস উঠে যায়। সেই যে শান্তি চুক্তি করছে, সেই শান্তি চুক্তি হুট করেই গায়েব হয়ে যায়, ফার্স্ট ডিএনএটা ঠুস করে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে লাইটিক চক্র করে শেষ, বুম। আশা করি বুঝাতে পারছি। এখন তোমাদের এমসিকিউর জন্য অবশ্যই এই পার্থক্যের চার্টটা খুব ভালো করে পড়বা, তাতে তোমাদের এমসিকিউ কভার হয়ে যাবে। দেখো লাইটিক চক্রে লাইসিস বা ভেঙে চুরে বের হয়ে যাওয়ার ঘটনা থাকে, বাট লাইসোজেনিক চক্রে বিতাড়িত হয় না।
ঠিক আছে, অর্থাৎ আমরা যে লাস্ট স্টেপটা দেখলাম সেটা কিন্তু আসলে লাইসোজেনিক চক্রের অংশ না, ওইটা হচ্ছে লাইটিক চক্রের অংশ, বুঝছো? সো এই জিনিসটা মাথায় রাখবা, এটা টি সিরিজ যুক্ত তো হয়, এটা ল্যামডা সিরিজে হয়। তারপর একবার যদি লাইটিক চক্র সম্পন্ন হয় অসংখ্য অগণিত ভাইরাস পাওয়া যায়, কিন্তু লাইসোজেনিক চক্র যখন হয় তখন একবার হইলে মাত্র 2টা ভাইরাস জিনোমযুক্ত ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। এখানে হচ্ছে কথাটা, বুঝা গেছে? আচ্ছা, এই ক্ষেত্রে ভাইরাসের সংখ্যা বৃদ্ধিটা ভাইরাসের উপরে ডিপেন্ডেন্ট, কারণ ভাইরাসটা নিজেই সবকিছু করতেছে, রেপ্লিকেশন করতেছে, ট্রান্সলেশন করতেছে, অর্থাৎ নিজেই সব ধরনের অ্যাক্টিভিটি করতেছে অ্যাক্টিভলি। কিন্তু এখানে ভাইরাসের সংখ্যা বৃদ্ধিটা ব্যাকটেরিয়ার উপর ডিপেন্ড করতেছে, কারণ সে তো শান্তি চুক্তি করে ঘুমায় আছে। ব্যাকটেরিয়া যখন কোষ বিভাজন করবে তখন অটোমেটিক কপি তৈরি হতেছে, যতটা কপি ব্যাকটেরিয়া তৈরি হবে তত কপি ভাইরাসও তৈরি হচ্ছে, অর্থাৎ সে তার নিজের সংখ্যা বৃদ্ধি আলাদা করে করতেছে না ভাইরাসটা। প্রোফাজ গঠনটা শুধুমাত্র এই ক্ষেত্রে ঘটবে, এই ক্ষেত্রে কোনো শান্তি চুক্তি হয় না, আমরা জানি। এটার আক্রমণের তীব্রতা খুবই ভয়াবহ, ভিরুলেন্ট, কারণ এটা একদম যাইয়া কোষ বিভাজন, কোষ প্রাচীরটা বিদীর্ণ করে বের হয়ে যায়। খুবই ভয়ানক আক্রমণ, খুবই অ্যাগ্রেসিভ, কিন্তু সে আসলে শুরুতে অ্যাগ্রেসিভ না, তা সে হচ্ছে একটু শান্তি চুক্তিতে বিশ্বাসী। সে শুরুতে ঢুকে যায় তার বেঁচে থাকার তাগিদে, অ্যাক্টিভেশন যেহেতু হয়েছে, বাট সে একটা শান্তি চুক্তি করে। হ্যাঁ, ব্যাপার আলাদা যে পরবর্তী থেকে সে বিট্রিয়াল করে, বাট সে আসলে প্রথমে ভালো একটা উদ্দেশ্য নিয়ে আসছিল, বাট পরবর্তীতে সে এটা বিট্রিয়াল করে। তো যাই হোক, যেহেতু ভালো উদ্দেশ্য নিয়ে আসে, তার আক্রমণের প্রকৃতি হচ্ছে মৃদু, যেহেতু সে কোষের বিদারণ ঘটায় না, ব্যাকটেরিয়া কোষের বিদারণ ঘটায় না। এটা আলাদা বিষয় যে পরবর্তীতে সে লাইটিক চক্রে শিফট করে, অর্থাৎ মাথা নষ্ট হয়ে যায়, তো তখন হচ্ছে লাইটিক চক্রে শিফট করে, তখন আরেকটা ঘটনা ঘটায়। বাট লাইসোজেনিক চক্রে থাকা অবস্থায় এই ধরনের ঘটনা সে ঘটায় না। আমাদের মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে আজকের ক্লাস, সো আমরা আর কিছু টপিক দেখেই মনে হয় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব খুব ভালো করে পড়বা, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব লাগে, ইভেন এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। সো ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব থেকে এমসিকিউ বেশি আসে, বুঝছো? এই যে এমসিকিউর জন্য আরো ভালো করে পড়বা। সো ভাইরাসের অপকারিতা কি? ভাইরাস অনেক ধরনের রোগ সৃষ্টি করে। মানব দেহে কি কি রোগ সৃষ্টি করে? সো এটা মনে রাখার একটা সূত্র আছে, তোমাদেরকে পড়াই, আসো। এটা পরীক্ষায় প্রশ্ন আসবে, ভাইরাস ঘটিত রোগগুলা কি কি আছে বর্ণনাগুলো, এটা তোমাদের পরীক্ষায় আসবে। মনে রাখবা ভাইরাস ঘটিত রোগ কি কি? হাই হাই দেশে বসন্ত মাস এলো, এই ছন্দটা দিয়ে আমরা মনে রাখতে পারি। হাই হাই দেশে বসন্ত মাস এলো, চিকনা ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এখন বলবো ভাইয়া কি বলতেন, কিছু বুঝলাম না। দেখ, এটা তো ছন্দ, এখান থেকে আমরা খুঁজে বের করবো কোনটা আসলে ভাইরাস ঘটিত রোগ। তা আসো, হা দিয়ে হাম, হা দিয়ে হারপিস, হাম মানে হচ্ছে মিজেলস, ইংলিশে মিজেলস বলে, তো জেনে রাখো আর কি। হ্যাঁ, দেশে মানে হচ্ছে ডেঙ্গু, বসন্ত দিয়ে হচ্ছে বসন্ত বা চিকেন পক্স, পক্স মানে বসন্ত, তারপরে মা দিয়ে হচ্ছে মামস, এলো দিয়ে হচ্ছে এনসেফালাইটিস, এনসেফালাইটিস অ্যাকচুয়ালি ভাইরাল এনসেফালাইটিস, ভাইরাল এনসেফালাইটিস, ভাইরাল এনসেফালাইটিস। চিকনা দিয়ে হচ্ছে চিকুনগুনিয়া, ডেঙ্গুর মতো একটা রোগ আছে, মশা দিয়ে হয়, মশা কামড়াইলে হয় চিকুনগুনিয়া, এখানেও জ্বর হয়। ডেঙ্গু চিকুনগুনিয়া প্রায় কাছাকাছি। হ্যাঁ,
তারপর ভাই দিয়ে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস। তারপরে ইনফ্লুয়েঞ্জা দিয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, জ্বর দিয়ে হচ্ছে যে কোনো ধরনের ভাইরাল ফিভার, এছাড়াও ইয়েলো ফিভার বা হচ্ছে বাংলায় বললে পিত জ্বর। তারপরে পেলোতে হচ্ছে পোলিও। তো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের ভাইরাস গঠিত রোগ। এটা তোমাদের এমসিকিউতে আসবে যে নিচের কোনটা ভাইরাস গঠিত রোগ, নিচের কোনটা ব্যাকটেরিয়া গঠিত রোগ। তো যেটা ভাইরাস গঠিত না সেটা মনে রাখবা, এটা হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ হবে, বুঝছো? এখন আসো ভাইরাসের উপকারিতা। বইয়ে আছে অনেক কিছু, জাস্ট ইম্পর্টেন্ট উপকারিতাগুলো আমি একটা ছন্দের মাধ্যমে মনে রাখানোর জন্য লেখাই দেই। আরে লেখো জন প্লেটের বিজেপি দল জয়ী। কোনটা দিয়ে কি ইন্ডিকেট করে আমার নিজেরও ঠিক খেয়াল নাই, আসলে মনে করি জন দিয়ে হচ্ছে জলাতঙ্ক, ভুল না করলে জলাতঙ্ক, প্লেগ, তারপরে হচ্ছে ট দিয়ে মনে হয় কিছু না, বি দিয়ে হচ্ছে বসন্ত, জন দিয়ে তো আচ্ছা ফার্স্টেরটা হচ্ছে জন্ডিস, আসলে জন দিয়ে জন্ডিস মনে রাখো, জন দিয়ে জন্ডিস। এই যে দিয়ে হচ্ছে জলাতঙ্ক মনে রাখি, এটা দিয়ে পোলিও। এখন তুমি চিন্তা করতে পারো ভাইয়া আপনি তো আবার রোগের নামগুলো লিখলেন, এগুলো তো উপকারিতার মধ্যে কেমনে পড়ে? এই যে রোগগুলো আছে না ভাইয়া, এই রোগগুলার টিকা তৈরিতে ব্যবহার হয়, টিকা তৈরিতে ভাইরাস ব্যবহার হয়, এইটাই হচ্ছে উপকারিতা, ঠিক আছে? অন্যথায় জলাতঙ্ক বা এগুলো কিন্তু আবার, জলাতঙ্ক মানে হচ্ছে বেসিক্যালি র্যাবিস। আচ্ছা জলাতঙ্ক র্যাবিস, তো এখানে জল দিয়ে হচ্ছে যে পিত জ্বর প্লাস জলাতঙ্ক মনে রাখো, জলাতঙ্ক। এটাও কিন্তু করে, আবার এটার টিকা তৈরিতে আবার ভাইরাস ব্যবহার করা হয়। সো এভাবে করে মনে রাখো। এটা কিন্তু মনে করার দরকার নেই যে এই প্রত্যেকটা রোগ যে আবার ভাইরাস দিয়ে হয়, এটা মনে করার দরকার নাই। জাস্ট এটা মাথায় রাখো যে এগুলোর টিকা তৈরিতে ভাইরাস ব্যবহার হয়, ঠিক আছে? তারপরে দ দিয়ে হচ্ছে দমন। কি দমন? কীট পতঙ্গ দমন। তারপর আরো কি কি জানি দমন করে, আমার খেয়াল নাই, আরেকটা কি জানি দমন করে, পোকামাকড় দমন করে, কীট পতঙ্গ পোকামাকড় আরো কি কি জানি দমন করে। তারপর হচ্ছে লতে হচ্ছে লাল, লাল টিউলিপ একটা ফুল আছে, এই লাল টিউলিপ ফুলের মধ্যে যখন ভাইরাস অ্যাটাক করে তখন কিছু সাদা ছোপ ছোপ দাগ পড়ে, তখন সেটা ব্রোকেন টিউলিপে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? ব্রোকেন টিউলিপে কনভার্ট হয়, অর্থাৎ কিছু সাদা সাদা ছোপ দাগ ফেলে দেয়। লাল ফুলের মধ্যে এরকম সাদা সাদা কিছু ছোপ ছোপ দাগ ফেলে দেয়, তখন এই ফুলটার নাম হয়ে যায় ব্রোকেন টিউলিপ। এবং তুমি মজার ব্যাপার কি জানো, এটা কিভাবে উপকারিতা? সেটা হচ্ছে এই লাল টিউলিপ ফুলের দাম যদি হয় 10 টাকা, ব্রোকেন টিউলিপ ফুলের দাম হচ্ছে 90 টাকা। অর্থাৎ ব্যবসায়ীরা ফুলে ফেপে উঠবে, কারণ তাদের লাভ আর লাভ, কারণ ব্রোকেন টিউলিপের দাম বেশি, দেখতে সুন্দর, এটার দামটা বেশি, তাহলে এইটা হচ্ছে এই জন্য উপকারিতা। সো এটা ব্যবসায়ীদের জন্য লাভ, আমাদের জন্য না যদিও। তারপর হচ্ছে জয়ী দিয়ে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করা হয়, জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন প্রকৌশলে এই ভাইরাসের ব্যবহার কিন্তু আছে। সো এগুলো যদি তুমি মোটামুটি লিখতে পারো, যদি তুমি পয়েন্ট পয়েন্ট করে, হ্যাঁ, তাতেই কিন্তু তুমি অনেক নাম্বার পেয়ে যাবা যদি সৃজনশীলে আসে। সৃজনশীলে না আসলেও এগুলো এমসিকিউতে আসতে পারে, এমসিকিউ আসার মতো ইয়া। আচ্ছা মনে আসছে কীটপতঙ্গ পাশাপাশি খরগোশ দমনের কথাটা। খরগোশ দমনে মিক্সো ভাইরাসের ব্যবহার করা হয়েছিল, খরগোশ দমন করার জন্য মিক্সো ভাইরাস, মিক্সো ভাইরাস ব্যবহার করা হয়েছিল, মিক্সো ভাইরাস ব্যবহার করা হয়েছিল। অস্ট্রেলিয়াতে খরগোশ বেড়ে গেছিল, ঠিক আছে, তখন ভাইরাস দিয়ে এগুলো ধ্বংস করছিল, দমন করছিল। সো মোটামুটি এটা মনে রাখলে ভাইরাসের উপকারিতা পয়েন্টগুলো তোমাদের মনে থাকবে।
আচ্ছা, আমরা একটু টেনে আগায় যাই, এগুলো তোমরা পড়বা, হ্যাঁ, এগুলো তোমরা রিডিং দিবা, এগুলো আসলে অত না। তোমরা প্রত্যেকটার মধ্যে কোন ভাইরাস এবং এটা কিসের মাধ্যমে ছড়ায় জাস্ট একটা রিডিং দিবা, কোন ভাইরাসটা কিসের মাধ্যমে ছড়ায় জাস্ট এটা একটা রিডিং দিবা। আর ভিতরে তথ্যগুলো একটাবার রিডিং দিবা, আর এগুলো এত ইম্পর্টেন্ট না বলে আমি সামনে আগায় যাব। আচ্ছা, এখানে একটা কথা বার্ড ফ্লু নিয়ে, দেখো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে কিন্তু ফ্লু হয়। ফ্লু মানে তো বুঝো, ফ্লু মানে হচ্ছে তোমার মানে হাঁচি কাশি বা এই যে আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্টের সমস্যাগুলো, এগুলো কিন্তু ফ্লু বলে, ভাইরাল ফ্লু। তো ফ্লু এর দুইটা টাইপ আছে, একটা ওকে বলা হয় বার্ড ফ্লু, মানে বার্ড ফ্লু নামে একটা জিনিস আছে, আবার একটা হচ্ছে সোয়াইন ফ্লু। এখন তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে নিচের কোনটা বার্ড ফ্লু আর নিচের কোনটা সোয়াইন ফ্লু। কারণ বার্ড ফ্লু আর সোয়াইন ফ্লুর মধ্যে একটা টাইপ আছে, একটা হচ্ছে H5N1 এবং একটা হচ্ছে H1N1। এখন তোমাকে বলতে হবে কোনটা বার্ড ফ্লু আর কোনটা সোয়াইন ফ্লু। সো এটা অনেকেই এমসিকিউ আসলে ভুল হয়, এটা খুব সহজে মনে রাখা যায়। আমি এটা তোমাদেরকে টেকনিকটা বলে দিই, দেখো এত ভনিতা না করে। টেকনিকটা হচ্ছে তুমি 32টা সংখ্যা যোগ দিবা, সংখ্যাগুলো যোগ দিবা, তোমার আসছে পরীক্ষায় এটা, তুমি এবার সংখ্যাটা যোগ দাও, যোগ দিলে কত হয়, 5 + 1 হচ্ছে 6। তুমি এবার চিন্তা করো, ক্রিকেট খেলার মধ্যে 6 উঠলে 6 কি মাটিতে গড়ায় গড়ায় যায় নাকি মাটি উড়ে উড়ে যায়? অবশ্যই উড়ে উড়ে যায়। তার মানে উড়ে উড়ে কি যায়, পাখি যায়। তার মানে পাখি মানে হচ্ছে বার্ড, তাইলে বার্ড ফ্লু হবে H5N1। তাইলে যেটা বাকি রয়ে গেল সেটা যেটা হবে, যোগ করার পরে এটা আসছে 2, নিচ দিয়ে গড়ায় গড়ায় যায়, তার মানে এটা সোয়াইন ফ্লু, মানে হাঁস, সোয়াইন ফ্লু। হাঁস তো উড়বে না, তাই না? H1N1। তাহলে এই দেখো খুব সুন্দরভাবে মনে রাখতে পারবা, এই জিনিসটা জাস্ট একটু দেখে রাখো, ঠিক আছে? ইনফ্লুয়েঞ্জা দুইটা সাব টাইপ, কোনটা বার্ড ফ্লু আর কোনটা সোয়াইন ফ্লু, এটা একটু দেখে রাখলা। এই যে ভাইরাসের উপকারিতা, ভাইরাসের উপকারিতা 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? পড়বা খুব ভালো করে, আমি তোমাদেরকে অলরেডি টেকনিক শিখিয়ে দিয়েছি কিভাবে মনে রাখবা। আর এই যে এই পেজে যা কিছু আছে একটু দেখো, এই পেজে যা কিছু আছে, শতভাগ ইম্পর্টেন্ট। একটু কষ্ট করে দেখবা কোন ভাইরাস, কোন রোগের জন্য কি ভাইরাস, রোগ, রোগ ভাইরাসের নাম, রোগ ভাইরাসের নাম, রোগ ভাইরাসের নাম। অলরেডি আমি অনেকগুলা পড়াই ফেলছি, সো তুমি দেখবা অনেকগুলো কমন পেয়ে যাবা। সাধারণ সর্দি কাশির জন্য কিন্তু রাইনো ভাইরাস দায়ী, ঠিক আছে? একটু দেখো, হেপাটাইটিস, এই হলো আমাদের পড়া। হেপাটাইটিসে যাওয়ার আগে আমি একটু বলে দেই, এই যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ হেপাটাইটিসের, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে তোমরা পড়বা, ঠিক আছে? একটু আগে বলে রাখলাম, এটা একটু তোমরা ভালো করে পড়বা। সো ভাইরাল হেপাটাইটিস নিয়ে একটু আমরা আমাদের মতো করে একটু পড়ি সুন্দর করে, আমরা একটু সুন্দর করে একটা নোট তৈরি করে আমরা পড়ি। আচ্ছা, হেপাটাইটিসের পরে আমাদের হচ্ছে
ডেঙ্গু ফিভারটা বাকি থাকে, আমরা ডেঙ্গু নিয়ে একটু কথা বলবো, সমস্যা নাই, এইটা করে আমাদের পড়া শেষ। হেপাটাইটিস, সো আমাদের ভাইরাল হেপাটাইটিস 5 ধরনের হেপাটাইটিস ভাইরাস দিয়ে হয়। 5 ধরনের হেপাটাইটিস ভাইরাস কি কি আমরা আসি। হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই। বুঝে আসছে? এখন তোমার বর্ণনাগুলোতে আসছি। হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এই দুই জোড়া, আমরা যদি দুইজনকে জোড়া করে লিখি, এই দুই জোড়া সম্পর্কে একটা, এই দুই জোড়ার মধ্যে খুব ভালো কি, এই দুইটা জোড়ার মধ্যে খুব ভালো বন্ধুত্ব আছে। কি ধরনের বন্ধুত্ব? দেখো যে এই দুইটা ভাইরাস হচ্ছে কি খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়। এই দুইটা ভাইরাস হচ্ছে খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়, এটা হচ্ছে তাদের কমন বৈশিষ্ট্য। ঠিক এরকমই খাতির আছে হচ্ছে হেপাটাইটিস বি এবং সি এর মধ্যে। কিরকম খাতির, কেন খাতির? আসো, এই দুইজনের মধ্যে কেন এত খাতির? দুইজনই হচ্ছে রক্ত যৌন মিলন, যৌন মিলন বলতে হচ্ছে এখানে মানে অবৈধ যৌন মিলনটাই বলা উচিত, ঠিক আছে? মানে এবং মা থেকে শিশুতে ছড়ায়, এই 3 ভাবে হচ্ছে ছড়াইতে পারে। মানে প্রেগনেন্ট মহিলা থেকে শিশুতে ছড়াইতে পারে। রক্তের মাধ্যমে কিভাবে? ধরো একজন হেপাটাইটিস রোগী থেকে তুমি ব্লাড নিয়ে নিজের বডিতে ঢুকাই দিচ্ছ ভুলক্রমে, তুমি ব্লাড স্ক্রিনিং করো নাই, হসপিটালে যাচাই করে নাই যার ব্লাড এটা পিওর আছে কিনা, সে হেপাটাইটিসের জীবাণু ক্যারি করতেছে কিনা, এটা চেক না করে তোমাকে ঢুকাই দিল। অথবা তুমি যেই নাপিতের কাছে চুল কাটাও, তার যে ব্লেডটা ইউজ হয়েছে, তার দিক দিয়ে রক্তক্ষরণ হয়েছে হেপাটাইটিস রোগীর, ওই ব্লেড দিয়ে তোমাকে আবার সুন্দর মতো চাঁচতে গেছে, তোমারও একটু ব্লিডিং হয়েছে, দুজনের ব্লাড মিক্স হয়ে গেছে এই কেল্লাফ হতে, বুঝছো? তো এইভাবে রক্তের মাধ্যমে। আর যৌন মিলন মানে তো বুঝছো যে আনপ্রোটেক্টেড সেক্স প্লাস হচ্ছে তোমার হচ্ছে যে তুমি যদি বহু সঙ্গীর সাথে মিলামেশা করো, জিনিসগুলো খুবই বাজে, শুনতে বলতেই বাজে লাগে। সো এইসব অবৈধ কাজকর্ম তুমি যদি করো তাহলে সেই ক্ষেত্রে এই হেপাটাইটিস বি এবং সি ভাইরাসটা ছড়ায়, ঠিক আছে? সো এই দুজন একইভাবে ছড়ায় আর এ ই একইভাবে ছড়ায়। ডি হচ্ছে মাঝখান দিয়ে খুবই অসহায় একটা ভাইরাস। কেন আমি তাকে নিয়ে অসহায় বলতেছি? দেখো, এটাকে অসহায় বলার একটা কারণ আছে, তাকে বলা হয় অসম্পূর্ণ ভাইরাস। কেন সে অসম্পূর্ণ ভাইরাস? কারণ হচ্ছে সে হেপাটাইটিস বি সাহায্য ছাড়া চলতে পারে না। অর্থাৎ কোনো একটা পার্সনের যদি আগে থেকে হেপাটাইটিস বি হয়, সেই ক্ষেত্রেই হেপাটাইটিস ডি ভাইরাসটা ওই বডির মধ্যে হেপাটাইটিস বি করতে পারে। অর্থাৎ বি এর সাহায্য ছাড়া হেপাটাইটিস ডি ওই বডিতে হেপাটাইটিস করতে পারে না। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু 1 মিনিটের ব্রেক, তারপর আমরা আবার আসতেছি।
ওকে, তো আজান শেষ, আমরা আমাদের লাস্ট কিছু টপিক রিভিউ করতেছিলাম। সো হেপাটাইটিস নিয়ে কথা বলতেছিলাম। সো হেপাটাইটিস ডি যে ভাইরাসটা, সেটা হচ্ছে একটা অসম্পূর্ণ ভাইরাস। কেন? এটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের সাহায্য ছাড়া এটা বডিতে ইনফেকশন তৈরি করতে পারে না, এটা হচ্ছে একটা কথা। সো আরেকটা জিনিস আমরা বলবো যে হেপাটাইটিস বি এবং সি এর মধ্যে, এদের মধ্যে অনেক গভীর বন্ধুত্বের আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে, একে তো এরা একইভাবে ছড়ায়, দ্বিতীয়ত এই দুজনেরই একটা ক্যারেক্টার আছে সি এবং সিসি মার্কা ক্যারেক্টার আছে, অর্থাৎ বি এবং সি দুজনে হচ্ছে সি করে থাকে। সিসি কি? সিসি বোঝার আগে একটা জিনিস বুঝো, হ্যাপাটাইটিস আসলে কার রোগ? এটা হচ্ছে একটা লিভারের রোগ। লিভারের রোগ, কারণ লিভারের প্রদাহ বা ইনফ্লামেশন, লিভার ইনফেকশনও বলতে পারো তোমাদের চাইলে। সো লিভারকে যখন ইনফেক্ট করে, এই লিভার ইনফেকশনটাই হচ্ছে আসলে বেসিক্যালি হেপাটাইটিস, যকৃতের প্রদাহ। তাহলে লিভারের ক্যান্সার করে থাকে। ক্যান্সার তো শুরুতেই করে না, প্রথমে হচ্ছে লিভার সিরোসিস করতে পারে। সিরোসিস দিয়ে সি ফর সিরোসিস এবং সি ফর ক্যান্সার, লিভার ক্যান্সার, সি ফর সিরোসিস, সি ফর ক্যান্সার। তাহলে তারা বি এবং সি দুজনই লিভার সিরোসিস করতে পারে এবং লিভার ক্যান্সার করতে পারে, অন্যগুলা কিন্তু লিভার সিরোসিস ক্যান্সার এগুলো করতে পারে না। আচ্ছা, আমাকে এখন একটা প্রশ্নের উত্তর দাও, হেপাটাইটিস বি এবং সি এর মধ্যে কে সবচেয়ে খারাপ? এটার অ্যান্সারটা হচ্ছে, আমি নিজেই বলি, যেহেতু আসলে সময় না, লাস্টের দিকে আমি তো টান দিতে যাচ্ছি, এইটা হচ্ছে অনেক বেশি খারাপ, বহুত খারাপ। এই জন্য হেপাটাইটিস সি কে বলা হয় নীরব ঘাতক। সে বডিতে তেমন কোনো সিমটমস দেখায় না, না দেখায় একটা পার্সনের অনেক ক্ষতি করে ফেলে। ইভেন ওই পার্সনের লিভার সিরোসিস থেকে লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে যায়, রুগী কোনো টের পায় না, রুগী কোনো লক্ষণ বুঝতে পারে না। সো এই জন্য সে হচ্ছে নীরব ঘাতক। এবং একে আরেকটা নামে ডাকা হয়, অথবা তুষের আগুন। এতই ডেঞ্জারাস, একে ডাকা হয় তুষের আগুন। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো পড়াচ্ছি খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে? আচ্ছা, এই হেপাটাইটিস বিটা কিন্তু সবচেয়ে মানে হেপাটাইটিস বি নিয়ে আসলে আমার কথা আছে। হেপাটাইটিস বি নিয়ে কথা হচ্ছে, একে হচ্ছে এটা একমাত্র ডিএনএ ভাইরাস, এখানে থাকা একমাত্র ডিএনএ ভাইরাস। বাকি সবাই কিন্তু আরএনএ ভাইরাস। একটু আগের ক্লাসটা মনে করে দেখো, গত ক্লাসটাই মনে করে দেখো, আমরা বলছিলাম একমাত্র হেপাটাইটিস বি হচ্ছে হেপাটাইটিস বি, বি, একমাত্র হেপাটাইটিস বিটাই হচ্ছে ডিএনএ ভাইরাস, বাকি সব এ সি ডি ই সব হচ্ছে আরএনএ ভাইরাস। এইটাই হচ্ছে সবচেয়ে কমনেস্ট। মানে তোমার যদি হেপাটাইটিস হয়ে থাকে, তাহলে 90% সম্ভাবনা এটাই যে হেপাটাইটিস বি দিয়ে তোমার হেপাটাইটিস হয়েছে। তাহলে সবচেয়ে কমনেস্ট ভাইরাস যেটা দিয়ে আমাদের হেপাটাইটিস হয়। সো বি নিয়ে আমাদের এই দুটা কথা জানতে হবে। আর সি নিয়ে আমরা একটা কথাই জানবো, নীরব ঘাতক এবং তুষের আগুন। আর দুইজনকে মিলায় দুইটা কথা জানলাম, রক্ত যৌন মিলন এবং মা শীতে শিশুর মাধ্যমে যায়। আর এরা দুইজনই হচ্ছে কি করে, সিসি করে, লিভার সিরোসিস করে এবং লিভার ক্যান্সার করে। এইভাবে করে তুমি যদি পড়ো, তোমার আর কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনা নাই। হেপাটাইটিস এ এবং ই হচ্ছে পানির মাধ্যমে ছড়ায়, খাবার পানির মাধ্যমে ছড়ায়। শেষ। আমরা কি আর কিছু বাদ দিচ্ছি? মনে হয় না বাদ দিচ্ছি, সব কিছু বলা শেষ হেপাটাইটিসে। ঠিক আছে, আমরা আমাদের একটু বইয়ে ফিরে যাই। আর এই ছকটা পড়ে নিতে বলছি, টাইম নেই এত এখন বলার। আচ্ছা, আমার হেপাটাইটিসের ধরবো কিভাবে? হেপাটাইটিস নির্ণয়ের উপায় হচ্ছে, রক্তে বিলিরুবিনের মাত্রাটা বেড়ে যাবে এবং এসজিবিটি মাত্রাটা বেড়ে যাবে। বাট এটার জন্য স্পেসিফিক টেস্ট আছে, স্পেসিফিক টেস্টটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সারফেস অ্যান্টিজেন টেস্ট। হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টেস্ট, এইটা যদি পজিটিভ হয়, তাহলে ধরে নিতে হবে তার হেপাটাইটিস বি দ্বারা ইনফেকশন হয়েছে। সো তাকে এখন আর ভুলেও ভ্যাকসিন দেওয়া যাবে না, ভ্যাকসিন দিতে হবে আগে। যদি রোগ না হয় তাহলে তাকে বাঁচানো যাবে, কিন্তু রোগ হয়ে গেছে অলরেডি, পজিটিভ দেখাচ্ছে রিপোর্টে, তখন আর তাকে ভ্যাকসিন দিলে লাভ নাই, বরং এটা আরো ক্ষতি করা হবে তার। ঠিক আছে, সো দেয়া যাবে না। এই যে দেখো, একবার যদি এটা পজিটিভ হয়, তাহলে তার মানে বি ভাইরাস দ্বারা আক্রান্ত বলে ধরে নেওয়া যায়, এবং তখন তাকে আর ভ্যাকসিন দিয়ে লাভ নাই। তাইলে এর আগে আমরা কি ভ্যাকসিনটা দিব প্রতিরোধ হিসাবে? প্রতিরোধ হিসাবে দিব হচ্ছে আমাদের পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন 3 স্টার পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। তাহলে বলো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের ডোজ কয়টা? এটা পরীক্ষা আসবে যে হেপাটাইটিস বি এর ভাইরাসের, হেপাটাইটিসের জন্য যে ভ্যাকসিন আছে সেটা ডোজ কয়টা? তুমি তো জানো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দিয়ে দিবা কয়টা? ডোজ 5টা। আন্ডা পাইছো, আন্ডা, হ্যাঁ, ডোজ হচ্ছে 4টা। কেন ভাইয়া তাহলে পেন্টাভ্যালেন্ট বলছে কেন?
ঘটনাটা বোঝায়। পেন্টাভেলেন বলছে কারণ এই একটা ভ্যাকসিন দিয়ে 5 রোগের চিকিৎসা হয়। কি কি 5টা রোগ একটু বলি সংক্ষেপে। ডিপিটি প্লাস, এইচআইভি প্লাস হেপাটাইটিস বি। দেখো ডিপিডি দিয়ে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। ডিপথেরিয়া হুপিং কাশি, পার্টুসিস মানে হুপিং কফ, টিটেনাস মানে তো টিটেনাসি। তারপরে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এবং হচ্ছে তোমার হেপাটাইটিস বি। এই 5টা রোগের চিকিৎসা হয়ে থাকে। 1 2 3 4 5, 5টা রোগের চিকিৎসা এক ভ্যাকসিন দিয়ে হয় বলে এটার নাম হচ্ছে পেন্টাভেলেন ভ্যাকসিন। এটা তোমাদের লেভেলে দরকার নাই, তাও আমি পড়াই দিছি আর কি, দরকার নাই, মনে না রাখলে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে পেন্টাভেলেন ভ্যাকসিন এর জন্য বলছে, ঠিক আছে। তো ডোজ হচ্ছে কয়টা? 4টা, এটা মাথায় রাখবা। এবং 5 বছর পরে আরেকটা এক্সট্রা বুস্টার ডোজ দেওয়া লাগে, মনে রাখলে রাখলাম, আর একটু নাই, কিন্তু ডোজ হচ্ছে 4টা, এটা মাথায় রাখবা। পেন্টাভেলেন ভ্যাকসিন বাট ডোজ কয়টা ভাইয়া? 5টা। ওকে, এখন আসো ডেঙ্গু ফিভার নিয়ে আমরা কথা বলবো। ডেঙ্গু ফিভার কি? এটা একসূত্রক ডিএনএ ভাইরাস বলতে না, এটা তো আরএনএ ভাইরাস বলার কথা না। কি ডেঙ্গু কি ডিএনএ ভাইরাস? ভ্যাট হলো ফুলের মতো, তাহলে তো আরো অ্যাড করতে হবে। আচ্ছা যাই হোক, একটু দেখে নাও, এটা ডিএনএ ভাইরাস বলতেছে, বাট আমি তো এটা ভাবতাম আরএনএ ভাইরাস। কোনো একটা মিসকনফিউশন, আচ্ছা হোয়াট এভার, আমি বুঝতেছি না, এখানে তো আরএনএ ভাইরাস হওয়ার কথা। ওকে, প্যারা নাই, এটা আমরা আবার চেক করে নিব, যদি কোনো ভুল থাকে এখানে আমরা পরবর্তী ক্লাসে ঠিক করে নিব। সো আমরা জানি ডেঙ্গু জ্বরটা হচ্ছে এই এডিস ইজিপ্টি এবং এডিস এলবোপিক্টাস দিয়ে হয়। এগুলো খুব ইম্পর্টেন্ট। এডিস মশার কোন কোন জাত দিয়ে হয়? ইজিপ্টি এবং এলবোপিক্টাস দিয়ে হয়। এবং এটা মশা দিয়ে হয় না, মশকে দিয়ে হয়। মনে রাখবা, কোনো পুরুষ মশাই কামড়ায় না, কামড়ায় হচ্ছে স্ত্রী মশা, রক্তচোষে হচ্ছে স্ত্রী মশা, এই জন্য আমাদের রোগ হয় সব স্ত্রী মশা বা মশকে দিয়ে, বুঝছো? ঠিক আছে, এটা আমরা প্রাণী জগতে দেখতে পাই যে ঘটনাটা, পুরুষ মশারা কামড়ায় না আর কি, বুঝছো? পুরুষরা এমনও কামড়াকামড়ির মধ্যে নাই এই আর কি। তো দেখো ডেঙ্গু হলে কতটুকু জ্বর হবে, এটা পরীক্ষায় আসবে 103 থেকে 105। তারপরে এখানে 3 ধরনের রোগ হইতে পারে। একটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর, একটা হচ্ছে হ্যামোরেজিং ডেঙ্গু জ্বর, আর একটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। সো এগুলোর ইয়াগুলো পড়বা কোনটার মধ্যে কি হয়। সাধারণ ডেঙ্গু জ্বরের মধ্যে তোমার হাড় ভাঙ্গা জ্বর হয়। হাড় ভাঙ্গা জ্বর মানে কি? বোন ব্রেকিং ফিভার, মনে হবে যে হাড় ভেঙে যাচ্ছে, জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে এত ব্যথা হবে, ঠিক আছে। পাশাপাশি জ্বরের লক্ষণগুলো তো থাকবেই, ব্যথা হবে, তলপেটে ব্যথা হবে, কপালে ব্যথা, গলা ব্যথা, যা আছে সব হবে, ঠিক আছে। এবং মারাত্মক পর্যায়ে গিয়ে ব্লিডিং হইতে পারে। হ্যামোরেজিং ডেঙ্গু জ্বরে অবশ্যই ব্লিডিং হবে, এবং এই ব্লিডিং এর কারণে দেখা যাবে রক্তে প্লেটলেটের পরিমাণটা ভীষণভাবে হ্রাস পাবে, এবং মজার ব্যাপার, রক্ত জমাট বাঁধতেও পারবে না। এটাই সবচেয়ে বাজে বিষয়। তোমার রক্তক্ষরণ হচ্ছে একদিকে, আবার দ্বিতীয়ত প্লেটলেট কমে যাওয়ার কারণে আরো রক্তক্ষরণ হবে, কারণ আমরা জানি অনুচক্রিকা রক্তক্ষরণটা কমাইতো, রক্ত জমাট বাঁধায়, তো রক্ত জমাট বাঁধতে পারে না। এন্ড ডেঙ্গু শক সিনড্রোম আরো কঠিন অবস্থা, সেই ক্ষেত্রে হিমো কনসেন্ট্রেশন হয়, অর্থাৎ ব্লাডগুলো জমে একদম হিমো কনসেন্ট্রেট হয়ে যায়, ঠিক আছে। সো জাস্ট এই লাইনগুলোই পড়লে হবে, এখানে আর ইন ডেপথে কিছু যাওয়ার দরকার নাই। জাস্ট মনে রাখবা এটা 3 ধরনের প্রেজেন্টেশন দিতে পারে। আমাদের ডেঙ্গু জ্বর 3 ধরনের প্রেজেন্টেশন দিতে পারে: সাধারণ ডেঙ্গু জ্বর, হ্যামোরেজিক ডেঙ্গু জ্বর, এবং হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। এই 3টা ওয়ার্ড বলতে পারলে মোর দেন এনাফ। ডেঙ্গুর টেস্ট কি? NS1 অ্যান্টিজেন টেস্ট প্লাস IgG, IgM, এগুলো, ঠিক আছে। প্লেটলেট পরীক্ষায় কতটুকু কমে যাবে? অনুচক্রিকা 1.5 লক্ষের নিচে নেমে যাবে। আচ্ছা, আমরা আবার এখানে ফিরে আসব। আমরা একটু একটা তুলনাতে যাব, সুন্দর তুলনা পড়ে তারপর আমরা মোটামুটি শেষের দিকে চলে আসব। ডেঙ্গু, আচ্ছা বললাম না, 2টা জ্বর। আমি তোমাদেরকে 2টা সিনারিও দিই, খুব ফাস্ট 2টা সিনারিও দিই। ধরো আমার কাছে একজন, তোমাদের মধ্য থেকে একজন আসছো আমার কাছে, সো ভাইয়া আমার জ্বর হইছে, আসলে আমার অনেক জ্বর, খুব জ্বর ভাইয়া, জ্বরে ভাই হাত পা ব্যথা করে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, হাত পা নাড়াতে পারি না, মনে হয় যে আমার কেউ ভাই বাড়ি মারছে সমানে, মানে আমার পুরো গা ব্যথা ভাই, সোজা কথা, এবং আমার জ্বর ভাই। আমি তারে বললাম আচ্ছা ঠিক আছে, বুঝলাম, ওকে। তারপর একই সাথে তোমাদের আরেকজন স্টুডেন্ট আসছে, সে বললো ভাই ভাই ভাই, বলছে কি হয়েছে? ও তো আমি দেখলাম কি একজনকে নিয়ে আসছে ওর সাথে, ও কথা বলার মতো অবস্থায় নাই, ওর জ্বর আরো বেশি, সে কথাই বলতে পারছে না, তার সাথে আরেকজন
রুগীর লোক আসছে, মানে অর্থাৎ তার সাথে তার মা বা কেউ আসছে, এসে বলতেছে ভালো কথা, তার মাই বলতেছে বাবা দেখো ওর অনেক জ্বর, অতিরিক্ত জ্বর। আমি বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে, জ্বর কি কন্টিনিউয়াস থাকতেছে নাকি জ্বর কিছুক্ষণ পর পর এসে চলে যাচ্ছে? বলছে হ্যাঁ জ্বর আবার 2 দিন থাকে 2 দিন থাকে না। কি স্ট্রেঞ্জ, 2 দিন থাকে 2 দিন থাকে না, আবার 2 দিন পর আসে। ভালো কথা, তাহলে এখানে একটা ক্লু পাওয়া গেল। কিন্তু প্রথম জনে এরকম কোনো কিছু নাই, প্রথম জনে 2 দিন পর পর আসে না, ওর মোটামুটি থাকে জ্বর, ভালোক্ষণ থাকে এবং তার পুরা জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা, বাট ওর এরকম না, ওর হচ্ছে ভীষণ জ্বর কিন্তু এরকম হাড্ডি ভাঙ্গা ব্যথা না, পুরা বডিতে। ভালো কথা, তাহলে এখন বলো তো তোমাদের কাছে কি মনে হয় কোনটা কি জ্বর? সো প্রথম যে জ্বরের কথাটা বললাম সেটা অ্যাকচুয়ালি ছিল ডেঙ্গু ফিভার বা ডেঙ্গু জ্বর, কারণ তার ছিল বোন ব্রেকিং ফিভার, অর্থাৎ হাড় ভাঙ্গা জ্বর। তার কি ছিল ভাইয়া? হাড় ভাঙ্গা জ্বর। কি ছিল ভাইয়া? হাড় ভাঙ্গা জ্বর। আবার 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 খেয়াল করো, তার জ্বরটা বলছিলাম কম, তার জ্বরটা হবে 103 ডিগ্রি থেকে 105 ডিগ্রি। এটা কিন্তু কম না, বহুত বেশি, কিন্তু পরে যে জ্বরটা বলছি এর থেকে আরো বেশি হয় এই জন্য। সো এটা হচ্ছে ম্যালেরিয়ার কথা বলছি আমরা, যেটা পরের ক্লাসে আমরা পড়া শুরু করবো, ম্যালেরিয়া। সো ম্যালেরিয়া তো জ্বর হয়, কিন্তু এখানে কোনো বোন ব্রেকিং ফিভার পাবা না, কিন্তু এখানে জ্বরটা অনেক বেশি, বললাম না কথাই বলতে পারতেছে না, ওর মা এসে কথা বলতেছে, জ্বরটা আরো বেশি, এক এক করে বাড়ায় দাও, 104 106 মনে থাকবে ডিগ্রি সেলসিয়াস। ও সরি, ডিগ্রি সেলসিয়াস বলে তো ও মারাই যাবে ভাই, আজব ঘটনা। সেলসিয়াস কেন হবে? ফারেনহাইট। আই হ্যাঁ, ওরা তো মারিয়ে ফেলছিলাম। ফারেনহাইট ফারেনহাইট, হাই 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 রে, মারিয়ে ফেলছিলাম তারে। কি যে করি, সেলসিয়াস হলে ও বাঁচবে? 104 ডিগ্রি সেলসিয়াস না কথা এটা। আচ্ছা তারপরে আসো, বলছিলাম আচ্ছা এবার তাদের কি করলাম যে দুজনকে বললাম আচ্ছা ঠিক আছে তোমরা রক্ত পরীক্ষা করে নিয়ে আসো, এটাকে মেডিকেল ভাষায় বলা সিবিসি করা। সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি। সো সিবিসি করতে গিয়ে রক্তের পরীক্ষা যখন করতে দিলাম, দেখলাম কি একজনের রক্ত শূন্যতা আছে, অর্থাৎ একজনের লোহিত রক্ত কণিকা কমে গেছে, আরবিসি কমে গেছে, আরেকজনের প্লেটেলেট কমে গেছে। বলো কার কোনটা কমছে? অলরেডি বুঝে গেছো, প্লেটেলেট কমছে হচ্ছে এই বান্দার, প্লেটেলেট কমে গেছে, যার কারণে তার সমানে রক্তক্ষরণ হচ্ছে, রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। সো তারও রক্ত শূন্যতা হবে, কিন্তু তার ব্লিডিং ডিসঅর্ডার আছে, অর্থাৎ তার সমানে রক্তক্ষরণ হয়েই যাচ্ছে। ওর ক্ষেত্রে রক্তক্ষরণ হচ্ছে না, ওর ক্ষেত্রে বডি থেকে কোনো রক্তক্ষরণ হচ্ছে না, কিন্তু তাও তার রক্ত শূন্যতা দেখা দিছে। কেন রক্ত শূন্যতা দেখা গেছে? কারণ হচ্ছে তার আরবিসির পরিমাণটা কমে গেছে, তার আরবিসির পরিমাণটা কমে গেছে। কেন কমে গেছে? কারণ হচ্ছে ম্যালেরিয়া জ্বরের মধ্যে আমরা যখন ক্লাসে পড়বো, পরের ক্লাসে ম্যালেরিয়া পড়বো, দেখবো যে ম্যালেরিয়ার যে পরজীবীটা সেটা গিয়ে আরবিসিকে অ্যাটাক করে, যার কারণে আরবিসিটা ধ্বংস হয়ে যায়, বুঝছো? এই জন্য রক্ত শূন্যতা বা দেখা দিবে। আচ্ছা, ওর প্লেটেলেটটা বেশি কমছে, ওর আরবিসি কমে নাই, ওর হচ্ছে মেইনলি কমছে হচ্ছে মানে প্লেটেলেটটা কমছে, ঠিক আছে, এবং সমানে বডিতে ব্লিডিং হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। আচ্ছা ভালো কথা। এখন আমি কি করলাম, আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু প্রথম জনকে সন্দেহ করলাম যে ওর ডেঙ্গু হয়েছে, তাকে আমি ডেঙ্গুর স্পেসিফিক টেস্ট দিলাম, যাও তুমি NS1 অ্যান্টিজেন টেস্ট করে আনো, NS1 অ্যান্টিজেন টেস্টটা করে আনো। মজার ব্যাপার, সে আমার কাছে বললো ভাই আমি তো আসলে, আমি আমার জিজ্ঞেস করলাম ওয়েট দাঁড়াও দাঁড়াও, তুমি কয়দিন পর আসছো আমার কাছে, জ্বর আসছে কোন দিন? বলছে ভাই এই জ্বর তো আসছে আরো 4-5 দিন আগে, আমি আসছি আপনার কাছে এখন। বলছে আচ্ছা ঠিক আছে দাও, তাহলে NS1 করায় লাভ হবে না, কারণ NS1 করাইতে হয় 72 ঘন্টার মধ্যে। 3 দিনের মধ্যে NS1 করলে তোমার ডেঙ্গু জ্বরের জন্য পজিটিভ আসবে, এরপরে করাইলে অলরেডি নেগেটিভ হয়ে যায়, এই জন্য আর ওই টেস্ট দিয়ে আমার লাভ হবে না। আনো আনো, তোমার তো NS1 দিয়ে হবে না, তোমার নিতে হবে IgG এবং IgM এবং IgG, এই অ্যান্টিবডি টেস্টগুলো দিয়ে দিছি, যাও এটা করায় আনো, তাইলে তোমার এখানে ধরতে পারবো একদম সুন্দর মতে। আর ওরে বললাম যাও তুমি তোমার আরেকটা টেস্ট যেটা করতে পারো সেটা হচ্ছে কি মাথায় আসতেছে না, হিমোজয়েন বর্জ্য তো দেখা যায় আর বেশির মধ্যে
আচ্ছা বাদ দাও, এটা কথা আপাতত লিখলাম না, আমরা পরের ক্লাসে নামে ফিল আপ করবো, কোনো সমস্যা নেই। সো এখানে তার আরেকটা পরীক্ষা দেওয়া যেতে পারে। তো এই আর কি মোটামুটি। সো তোমরা মোটামুটি একটা ধারণা পাইলা যে ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়া জ্বরের মধ্যে একটু পার্থক্য আছে, এবং তোমরা দুইটা জ্বরের তাপমাত্রাগুলো অ্যাটলিস্ট মনে থাকবে এখন, এবং কোনটাতে কি কমে সেটা তোমার একটা অ্যাটলিস্ট ভালো ধারণা থাকবে। এখন আমরা চলে আসি এখানে ডিরেক্ট লাস্ট একটা কথা, সেটা হচ্ছে প্রতিকার বা চিকিৎসায়। চিকিৎসার মধ্যে বলছে যে ব্যথায় যে হয়, ব্যথার জন্য, ব্যথা এবং জ্বরের জন্য আমরা হচ্ছে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিব, বাট 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 কখনোই কি দিব না, অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। কি বলছে দেখো এখানে আরবার লিখছে, হয়তো অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না, এটার ব্যাখ্যাটা আমি একটু ছোট করে বলি। অ্যাসপিরিন ব্যথানাশক একটা ওষুধ, ব্যথার জন্য অসাধারণ কাজ করে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে অ্যাসপিরিন আবার অ্যান্টিপ্লেটেলেট ড্রাগ। অ্যান্টিপ্লেটেলেট ড্রাগ মানে সে প্লেটেলেটের পরিমাণটা কমায় দেয়। এখন অলরেডি দেখো তো প্লেটেলেটের পরিমাণটা 1.5 লাখের নিচে কমে গেছে। এখন আমি যদি এমন একটা ড্রাগ দিই যেটা আরো কমাই দিবে, তাহলে তো রুগীর অবস্থা শেষ, ও তো মারাই যাবে। এমনি চলতেছে মরণ অবস্থা, তার মধ্যে আমি আরো মারতেছি। তার মানে আমাকে ড্রাগ চয়েস করার সময় সাবধান থাকতে হবে। এই রোগীটা হচ্ছে ডেঙ্গু রোগী, তার ব্যথা হোক জ্বর হোক যেটাই হোক, আমি এনএসএইড বা ব্যথানাশক ওষুধ হিসেবে হাইয়েস্ট প্যারাসিটামল দিব, অ্যাসপিরিন দেওয়া যাবে না। কারণ অ্যাসপিরিন দিলে তার প্লেটেলেট আরো কমে যাবে এবং আমরা রুগীটাকে বাসায় রাখতে পারবো না। সো এটাই হচ্ছে ঘটনা, ঠিক আছে। এবং ডেঙ্গু রোগের সবচেয়ে বড় চিকিৎসা এটাই, তাকে প্রচুর পরিমাণ ফ্লুইড দিতে হবে, তাকে প্রচুর পরিমাণ তরল খাবার দিতে হবে, প্রচুর পরিমাণ তরল খাবার দিতে হবে, প্রচুর পরিমাণ তরল খাবার দিতে হবে। তার কোনো মতে যাতে রক্ত শূন্যতা বা মানে এটা না হয়, ঠিক আছে। প্রতিরোধ আমরা জানি, ডেঙ্গু মশা যাতে না হয়, ওই যে বাড়ির আশেপাশে টবে যাতে পানি জানি না জমে, ময়লা পানি না জমে, পরিবেশ টরিবেশ ঠিক রাখতে হবে, তাইলে আসলে ডেঙ্গু হবে না। আর একটা জিনিস বলতে চাচ্ছিলাম, ম্যালেরিয়ার ঘটনা যেটা, ম্যালেরিয়া কিন্তু পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম বা সিলেট এগুলোতে তুমি ঘুরতে গেলে তখনই তোমার হবে। এমনি তুমি বাসার মধ্যে বসে আছো, ম্যালেরিয়া তোমার হবে না। সো ম্যালেরিয়ার জন্য একটা এন্ডেমিক জোন দরকার। তুমি একটা জায়গায় ঘুরতে গেছো, একটা ট্রাভেলিং হিস্ট্রি থাকবে। সো যেমন এই যে পেশেন্টটা আমার কাছে আসছে, এই যে বলছে তার একটা ট্রাভেল হিস্ট্রি থাকবে, তার একটা ট্রাভেল হিস্ট্রি থাকবে। সে কোথায় ঘুরে আসছে, ভাই আমি বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম, ট্রাভেল হিস্ট্রি পার্বত্য অঞ্চলগুলোতে, ওইখানে আমার মশা কামড়াইছে, সেখান থেকে আমার এই ঘটনাটা ঘটছে। আর মনে রাখবা ম্যালেরিয়া কোন মশার জন্য হয়, ম্যালেরিয়া হয় অ্যানোফিলিস মশকের জন্য। অ্যানোফিলিস মশকের জন্য, মশা না কিন্তু মশকি। আর এটা হয় হচ্ছে এডিস মশকের জন্য, এডিস অ্যাজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস, এইসব মশকির জন্য। সো দুইটা কিন্তু দুইটা আলাদা মশকের কারণে হয়, ঠিক আছে। এটাও আমরা জেনে রাখলাম। আর এখানে কোনো ট্রাভেলিং হিস্ট্রি থাকবে না, এখানে বাড়ির পরিবেশের সমস্যার কারণে হয়েছে, বুঝছো। তাহলে মোট কথা হচ্ছে পানি জমতে দেওয়া যাবে না। আর এডিস মশা গড়ে কয়দিন বাঁচে এটা একটু মনে রাখলে, 21 দিন বাঁচে, শেষ। আমাদের আর ক্লাসে আজকে আর কিছু পড়বো না, এই মোটামুটি আমাদের শেষ, আর পড়বো না, ঠিক আছে, শেষ করে দিলাম, ঠিক আছে। তাহলে ভালো থাকো সবাই, আমরা পরবর্তী ক্লাসে, আগামী ক্লাসে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত যা পড়ালাম আজকে সব রিভাইজ করে ফেলবা, ঠিক আছে। আল্লাহ হাফেজ।